সো টাইপস অফ কিওয়ার্ডের মধ্যে ফার্স্ট যেটা বলছিলাম প্রোডাক্ট অর সার্ভিস বেসড কিওয়ার্ড, যেটা কিনা হচ্ছে আপনি যদি কোনো একটা নির্দিষ্ট সার্ভিস দেন অথবা কোনো একটা প্রোডাক্ট সেল করেন তাহলে যে আমরা যেটা কিওয়ার্ড গুলো দিয়ে চুজ করব সেগুলো হচ্ছে প্রোডাক্ট অর সার্ভিস বেসড কিওয়ার্ড। যেমন এখানে হচ্ছে মোবাইল শপ বা সরি মোবাইল ফোন, এটা হচ্ছে এখানে প্রোডাক্ট অর সার্ভিস বেসড কিওয়ার্ড। এরপরে হচ্ছে আপনার ব্র্যান্ড কিওয়ার্ড। ব্র্যান্ড কিওয়ার্ডের মধ্যে হচ্ছে যে যখন কোনো একটা প্রোডাক্ট একটা অনেক পপুলার হয়ে যায় তখন সেটা ব্র্যান্ড হিসেবে তৈরি হয়ে যায় সবার কাছে। ওই কিওয়ার্ড ওই ব্র্যান্ড শব্দটা যদি কিওয়ার্ডের আগে চলে আসে তাহলে এটা ব্র্যান্ড কিওয়ার্ড হিসেবে ইউজ হবে। এনটিটি কিওয়ার্ড হচ্ছে যখন কোনো কিওয়ার্ডের একটা নির্দিষ্ট অবস্থান বোঝাবে, নির্দিষ্ট একটা প্লেস বোঝাবে ওই কিওয়ার্ডকে দিয়ে, যার একটা নির্দিষ্ট স্থান আছে ওইটা, ওইখানে হচ্ছে এনটিটি কিওয়ার্ড। যেমন মোবাইল ফোন শপ। মডিফায়ার কিওয়ার্ড হচ্ছে মোবাইল ফোন, এই কিওয়ার্ডটার আগে বা পরে কিছু অ্যাড করলে, জাস্ট এই কিওয়ার্ডটার আগে পরে কিছু অ্যাড করলে এটাই হচ্ছে মডিফায়ার কিওয়ার্ড, যেটা কিনা আদার্স কোনো মিনিং হবে না। যেমন এটা লেটেস্ট মোবাইল ফোন, এটা হচ্ছে লেটেস্ট মোবাইল ফোন দিয়ে শুধুমাত্র মডিফায়ার কিওয়ার্ডটা বোঝাচ্ছি। জিওগ্রাফিক কিওয়ার্ড হচ্ছে যখন আমরা কোনো একটা নির্দিষ্ট প্লেসকে বোঝাচ্ছি, নির্দিষ্ট এরিয়াকে টার্গেট করে বলছি, যেমন মোবাইল ফোন শপ ইন ঢাকা, যেমন ঢাকাকে বোঝাচ্ছি আমরা, তখন হচ্ছে এটা জিওগ্রাফিক কিওয়ার্ড। ডেমোগ্রাফি সেগমেন্টেড কিওয়ার্ড, এটা হচ্ছে জেন্ডার ভেদে মেল আর ফিমেল এই দুটাকে বোঝাবো যখন, তখন হচ্ছে ডেমোগ্রাফি সেগমেন্টেড কিওয়ার্ড। কল টু অ্যাকশন কিওয়ার্ড হচ্ছে সবচেয়ে ইম্পর্টেন্ট, যেটা আমি আগে বলেছিলাম যে বাইং ইন্টেনশন বলে এটাকে, আবার বাইং ইন্টেনশন কিওয়ার্ডও বলে কল টু অ্যাকশনটাকে, যেখানে ইউজার কোনো না কোনো অ্যাকশনে যাবে। ইউজার হিসেবে যেমন আপনি যদি কোনো কিছু সেল করেন, তাহলে আপনি যদি কোনো কিছু সেল করতে মানে কিনতে যান আর কি, তখন ওইখানে যখন আপনি কিনবেন ওইটা হচ্ছে আপনার একটা বাইং ইন্টেনশন, ওইটা হচ্ছে আপনার তখন কল টু অ্যাকশন কিওয়ার্ডের মধ্যে পড়বে। অথবা যদি এমন হয় যে আপনাকে একটা ফর্ম ফিল আপ করতে বলছে, ওখানে ফর্মটা যদি ফিল আপ করেন, আপনি ফিল আপ করে যে সাবমিট বাটন ক্লিক করেন, এটাও তখন একটা আপনার একটা তার যে ইন্টেনশনটা ছিল ওটা ফিল আপ হবে, এটাকে কল টু অ্যাকশন কিওয়ার্ড বলা হচ্ছে। এডুকেশনাল কিওয়ার্ড হচ্ছে যখন কোনো কিছু জানতে চাওয়া হবে, এটা হচ্ছে এডুকেশনাল কিওয়ার্ড। B2B কিওয়ার্ড হচ্ছে যখন বায়ার টু বায়ার, B2B বায়ার টু বায়ার যখন ট্রানজাকশন হবে। সো খুচরা বিক্রেতা আর হচ্ছে পাইকারি বিক্রেতা, এই দুইজনের মাঝে যে ট্রানজাকশনটা হবে, এই টাইপের যে কিওয়ার্ডগুলো, এটা হচ্ছে B2B কিওয়ার্ড। আদার্স কিওয়ার্ড হচ্ছে যে কিওয়ার্ডকে আমরা মিক্স করে ফেলি, কোনো ক্যাটাগরিতে ফেলতে পারছি না, তখন এসে আদার্স কিওয়ার্ড ওটাকে নাম দিয়ে দেব, যে কোনো ক্যাটাগরিতেই ফেলতে পারছি না কিওয়ার্ডটাকে। এটা হচ্ছে কি এই আদার্স কিওয়ার্ডটা অ্যাকচুয়ালি রাখা হয় আমাদের সুবিধার্থে, যে আমরা এটাকে কোনো ক্যাটাগরিতে ফেলতে পারছি না, কি করব তখন আদার্স কিওয়ার্ডে যাও, শেষ। এখন কথা হচ্ছে এর মধ্যে ইম্পর্টেন্ট কোনগুলা, সবচেয়ে বেশি ইউজ হয় কোনগুলো, বা সবচেয়ে বেশি চাহিদা কোন কিওয়ার্ডগুলোর, বা সবচেয়ে বেশি মার্কেটপ্লেসে চাওয়া হয় কোন কিওয়ার্ডগুলো। এট ফার্স্ট সবচেয়ে বেশি চাহিদা হচ্ছে কল টু অ্যাকশন কিওয়ার্ডের। বায়াররা বলে দিবে আপনাকে যে আমার কল টু অ্যাকশন টাইপের কিওয়ার্ড লাগবে, এইটা হচ্ছে একটা। সেকেন্ড হচ্ছে আপনার জিওগ্রাফিক কিওয়ার্ড, এগুলোর চাহিদা আছে জিওগ্রাফিক কিওয়ার্ডগুলো। তারপর হচ্ছে এডুকেশনাল কিওয়ার্ড, এটাও চাহিদা আছে। B2B কিওয়ার্ড, এটাও চাহিদা আছে। এই টাইপের কিওয়ার্ডগুলো সবচেয়ে বেশি ইউজ হয়, এই যে কটা বললাম। এছাড়া আদার্স যেগুলো, এই টাইপগুলো সাধারণত এইভাবে উল্লেখ হয় না, টাইপ সাধারণত এই কয়টার ক্ষেত্রে বেশি উল্লেখ হয়। আর এখন মনে করেন একটা কাজ আসছে আপওয়ার্কে, এরকম যে বায়ার আপনাদেরকে বলছে, এইভাবে বলে সাধারণত যে আমার একটা কিওয়ার্ড রিসার্চ করা দরকার, সে হয়তো নিশ বলতেও পারে, নাও বলতে পারে আপনাকে, সে হয়তো বলে দিবে যে আমার শুধু কল টু অ্যাকশন টাইপ কিওয়ার্ড লাগবে। এখন বিষয় হচ্ছে আপনি যদি সেখানে নাই জানেন যে কল টু অ্যাকশন টাইপ কিওয়ার্ড কি, তাহলে কিভাবে রিসার্চ করবেন? সো এই জন্য আপনাদেরকে এই কিওয়ার্ডের ক্যাটাগরিগুলো, এই টাইপগুলো আপনাদেরকে মনে রাখতে হবে। এটা ক্লিয়ার? সো কিওয়ার্ড রিসার্চ শুরু করার আগে আপনাকে কিছু চিন্তা ভাবনা করতে হবে, মাথায় হাত না দিলেও হবে, এমনি চিন্তা করলেও হবে এই ক্ষেত্রে। সো আইডেন্টিফাই ইওর প্রোডাক্ট অর সার্ভিসেস। এট ফার্স্ট আপনাকে যেটা করতে হবে, যে একটা কিওয়ার্ড রিসার্চ করতে চাচ্ছেন, আমি কিওয়ার্ড রিসার্চ বারবার বলছি, আচ্ছা বলেন তো কিওয়ার্ড রিসার্চটা কেন করব আমরা? আচ্ছা মনে করেন আমরা সাধারণত ওয়েবসাইট কেন তৈরি করি? একটা হতে পারে যে আমি আমার একটা ই-কমার্স বিজনেস রান করতে চাচ্ছি, এই জন্য ওয়েবসাইট তৈরি করব। একটা হতে পারে যে না, আমার একটা প্রতিষ্ঠান আছে, একটা স্কুল আছে আমার, আমি ওই স্কুলটার জন্য একটা ওয়েবসাইট তৈরি করব। ওইখানে কিন্তু আমার কোনো সেল আমার উদ্দেশ্য না, উদ্দেশ্য হচ্ছে আমার স্কুলে একটা ওয়েবসাইট থাকা দরকার, সেটা উদ্দেশ্য। যেটা মাধ্যম হতে পারে যে আমি স্কুলের যে রেজাল্ট হবে এটাও পাবলিশ করবো এভাবে, বা স্কুলের নোটিশগুলো এভাবে অনলাইনে দিব, এইটা জাস্ট স্কুলের প্রচারণার জন্য, হ্যাঁ ইনফরমেশন টাইপের একটা হবে।
আবার হতে পারে এরকম যে না আমার এসব কিছু লাগবে না, আমি একটা নরমাল ব্লগিং সাইট করতে যাচ্ছি যেখানে আমার ভাল লাগে যে বিষয়টা নিয়ে লিখতে, আমি সেই বিষয় নিয়ে শুধুমাত্র লিখবো, ইনফরমেশন দিয়ে যাবো সবাইকে, শুধুমাত্র ব্লগিং করবো আর কিছু করবো না। হ্যাঁ, শুধু নিজের লেখার আইডিয়াটা আমি শেয়ার করবো, এই যে আমার লেখার ক্যাপাবিলিটি আছে, আমি লিখছি ওখানে, লিখে ওটাকে মানুষের মধ্যে শেয়ার করছি, লোকজন জানছি, ইনফরমেশন পাচ্ছি। এই এই যে ক্যাটাগরি গুলো বললাম, এখন এর যে কোনো ক্যাটাগরিতে যখন আপনি যাবেন না কেন, ফার্স্ট অফ অল ছিল বিজনেস। এখন আমি যদি বিজনেস কে চিন্তা করি, তাহলে আমাকে মনে করেন আগে চিন্তা করতে হবে আমি কি বিজনেস করব, কোন বিজনেস করলে আমার প্রফিট আছে, বা কোন বিজনেস করলে আমি প্রফিট লাভ করতে পারবো, এটা চিন্তা করতে হবে না? এটার জন্য আমাকে কিওয়ার্ড রিসার্চ করতে হবে, দেখতে হবে যে মানুষ বর্তমানে, আমি একটা বিজনেস করতে যাচ্ছি এরকম যে আমি ঢাকা শহরে আমি একটা বুটিক্স চালাবো, অনলাইনে একটা বুটিক শপ চালাবো। এখন অনলাইনে একটা বুটিক শপ চালাবো যেহেতু, সো অনলাইনে মানুষ এই বুটিক্স রিলেটেড কিছু লিখে তো সার্চ করে, অবশ্যই কিছু লিখে সার্চ তো করে খোঁজার জন্য, বুটিক্স টাইপের কিছু খোঁজার জন্য। তারা কি কি লিখে সার্চ করে, এই কিওয়ার্ড গুলো যদি আমি না জানি, তাহলে তো আমি সেইভাবে টার্গেট করতে পারবো না পিপলদের। আমার ওই ট্রাফিকদের টার্গেট করার জন্য ওই কিওয়ার্ড গুলোকে পিক করতে হবে। এটা হচ্ছে সার্ভিসের ক্ষেত্রে। আচ্ছা, এবার যদি বলেন, আপনি বলি যদি একটা স্কুলের কথা যেটা বললাম, স্কুলের ক্ষেত্রে হচ্ছে এটা যে এমন কিন্তু অনেক আছে যারা কিনা এইভাবে সার্চ করে যে বেস্ট স্কুল ইন ঢাকা, অনেকে সার্চ করে, অনেক প্যারেন্টস সার্চ করে, বা গুড স্কুল ইন ঢাকা, সিম্পলি যারা খুব বেশি ইউজ করতে পারেন ইন্টারনেট, তারা কিন্তু এইভাবে সার্চ করে নরমালি। এইভাবে সার্চ করলে আপনার যেন আপনার স্কুলটা যেন আসে, অথবা ইংলিশ মিডিয়াম স্কুল ইন ঢাকা, অথবা বেস্ট ইংলিশ মিডিয়াম স্কুল ইন ঢাকা, এই টাইপের যদি কিওয়ার্ড দিয়ে কেউ সার্চ করে, আপনার টার্গেট হচ্ছে তখন আপনার ওই স্কুলটা যেন ওইখানে র্যাঙ্কে চলে আসে, কেননা তাহলে তার বাচ্চাটাকে সে ওই স্কুলে দিবে। তাহলে এই যে ইন্টেনশন নিয়ে করা, এখানে একটা কিওয়ার্ড রিসার্চের দরকার হচ্ছে। এখানে আমার ইন্টেনশন কিন্তু অন্যরকম ইন্টেনশনে কাজ করছে। এবার আসি আমি ব্লগিং। আমি ব্লগিং পছন্দ করি, আমি ব্লগিং করতে যাচ্ছি মনে করেন শুধুমাত্র ফ্যাশন ডিজাইনিং এর উপর ব্লগিং করব, ফ্যাশন ডিজাইনিং নিয়ে আমি লেখালেখি করব, ভালো কথা। তাহলে আমার টার্গেট অডিয়েন্স কারা? যারা ফ্যাশন ডিজাইনিংকে পছন্দ করে তারাই, এবং যারা ফ্যাশন ডিজাইনিং নিয়ে অনলাইনে সার্চ করে। কিন্তু কথা হচ্ছে ফ্যাশন ডিজাইনিং নিয়ে অনলাইনে তারা কি দিয়ে সার্চ করে এটা তো আমি জানি না। আমার তো জানতে হবে যে তারা ফ্যাশন ডিজাইনিং এর জন্য কি লিখে সার্চ করে অনলাইনে, কোন ওয়ার্ড তারা লিখছে। এই যে জিনিসটা, এটাকে খুঁজে বের করাটাই হচ্ছে কিওয়ার্ড রিসার্চ। ক্লিয়ার? আইডেন্টিফাই ইওর ব্র্যান্ড ভ্যালু। আইডেন্টিফাই ইওর ব্র্যান্ড ভ্যালু কথাটা অনেক ইম্পর্টেন্ট একটা কথা, ছোট্ট একটা কথা যদিও। কেন ইম্পর্টেন্ট বললাম, আমি সেকেন্ড অপশনটা তুমি বলা মার্ক অফ ইওর কম্পিটিটরস। হ্যাঁ, আচ্ছা, এটা বললি না তাই বলছেন। আমি তাহলে একটা এক্সাম্পল দিয়ে সবগুলো বুঝাই দিই, তাহলে আপনার মনে হয় ভালো হবে। আমি কারণ বাজারে একটা রেস্টুরেন্ট দিতে যাচ্ছি, কারণ বাজারে একটা রেস্টুরেন্ট দিতে যাচ্ছি। আইডেন্টিফাই ইওর প্রোডাক্ট অর সার্ভিস। আমি চিন্তা করছি আমার সার্ভিসটা হবে কারণ বাজারে একটা কেটারিং এর সার্ভিস, একটা রেস্টুরেন্ট দেব কারণ বাজার এলাকায়। এটা হচ্ছে আমার সার্ভিস দেওয়ার চিন্তা আমি করলাম। তাহলে কি আমাকে আমার কম্পিটিটর কারা আছে এটা খুঁজে বের করতে হবে। সো মার্ক অফ ইওর কম্পিটিটর। আমি একটা রেস্টুরেন্ট দিতে যাচ্ছি কারণ বাজার এলাকায়, সো কারণ বাজার এলাকার মধ্যে আমার এই বিজনেসকে টার্গেট করে কম্পিটিটর কারা আছে এটা অবশ্যই আমাকে খুঁজে বের করতে হবে। এটা হচ্ছে আমার সেকেন্ড টাইম। থার্ডটা হচ্ছে আইডেন্টিফাই ইওর ব্র্যান্ড ভ্যালু। আপনি আজকে এসে দিলেন হোটেল আল সালাদিয়া, এইটা একটা জিনিস। আর কুকার 7, কুকার 7 এর একটা ব্রাঞ্চ অলরেডি আছে, এই পাশে আরেকটা ব্রাঞ্চ খুলেছে, নতুন যদি আরেকটা ব্রাঞ্চ খুলে সেটাও চলবে না তা না, কারণ ওটা কুকার 7 মানুষ নাম শুনলেই জানে যে কুকার 7 বলে কিছু আছে, বা পিএফসি বা কেএফসি যেটা বলেন না, তাই না? সো এইটা হচ্ছে আইডেন্টিফাই ইওর ব্র্যান্ড ভ্যালু। আপনার তো কোনো ব্র্যান্ড ভ্যালু এখন তৈরি হয়নি, কিন্তু আপনি যে প্রোডাক্টটা নিয়ে চিন্তা করছেন, মানে সরি, যে সার্ভিসটা দেওয়ার চিন্তা করছেন, এই সার্ভিসটাকে আপনি একটা ব্র্যান্ড ভ্যালু বাড়াতে পারেন কিনা, এইটা নিয়ে আগালে আপনার ব্র্যান্ড ভ্যালু তৈরি হবে কিনা, এইটাকে চিন্তা করতে বলা হচ্ছে এখানে। তুমি আগে এটা আইডেন্টিফাই করো যে তুমি যে বিজনেস, রেস্টুরেন্ট বিজনেস আগাচ্ছ, এই রেস্টুরেন্ট বিজনেসের কি নাম দিয়ে আগাবা তুমি, বা তুমি এটাকে নিয়ে কিভাবে চিন্তা করছো যে এটাকে তুমি একটা ব্র্যান্ড পর্যায়ে নিয়ে যেতে পারো। এই জিনিসটাকে চিন্তা করা বলছে আইডেন্টিফাই ইওর ব্র্যান্ড ভ্যালু। তোমার ব্র্যান্ড ভ্যালুটা ক্রিয়েট করতে কেমন সময় লাগতে পারে তোমার এখানে। জাজ ইওর টার্গেট মার্কেট। তোমার টার্গেট মার্কেট বা টার্গেট অডিয়েন্স কারা, এটা আগে যাচাই করো এখানে। কেননা আমি যখন একটা রেস্টুরেন্ট দিব তখন আমার টার্গেট অডিয়েন্স কারা, এইখানে যে অফিস এলাকায় যারা আসে, যারা এমপ্লয় এখানে আছে তারাই অবশ্যই। সো এই এমপ্লয়ীদের টার্গেট করতে হলে আমার কি করতে হবে,
এই এমপ্লয়িরা যে টাইমে লাঞ্চের সময় হয় বা সকালে দেখো নাস্তার সময় অথবা সন্ধ্যায় একটা স্ন্যাক্স টাইম, এই যে টাইমগুলোতে আছে, এই টাইমগুলোতে যদি আমি সার্ভিস দিতে চাই, হতে পারে আমি কোনো তাদের কাছে কোনো লিফলেট দিলাম, হতে পারে আমি তাদের অফিসে যে খোঁজ নিলাম। এমন আমার হচ্ছে মার্কেট প্লেস গুলো দেখা যায় যে অফিসে যে সন্ধ্যার সময় নক করে যে স্যার কিছু নাস্তা লাগবে না, এরকম আছে, ডেটিং সার্ভিস এরকম দেয়। তো যদি এই টাইপের হয়, তো আপনাকে বুঝতে হবে আপনার টার্গেট অডিয়েন্স কারা, আপনি কাদের জন্য সার্ভিসটা দিবেন অথবা কাদের জন্য আপনি প্রোডাক্টটা সেল করতে যাচ্ছেন, এইটা বুঝতে হবে, তার তো লাভ নেই। অডিয়েন্সকে বুঝতে হবে। ফিক্সড ইওর বাজেট, এইটা হচ্ছে এবার আসে টাকা পয়সার বিষয়, যে আমি রেস্টুরেন্ট দেবো, ঠিক আছে, রেস্টুরেন্ট দিতে আমার খরচ হবে 1 লাখ টাকা। সো এই 1 লাখ টাকা আমি যে খরচ করব, এইটা খরচ করলে আমি কত দিনের মাঝে এই টাকাটা আমি আমার লাভ সহ রিটার্ন পাবো। সো এইখানে আমার বাজেট ফিক্স করার কথা বলা হচ্ছে। এখানে তোমার বাজেটটাকে আগে নির্ধারণ করো, কত টাকা নিয়ে সারা বিজনেস করলে কি আমরা বাজেট নিয়ে আসি না, যে এত বাজেটের মধ্যে আমাদের এটা করতে হবে। এই যে ফিক্স করা বাজেটটা, এটাই বলছে ফিক্সড ইওর বাজেট। 5টা পয়েন্ট কি বোঝা গেছে? Identifying and building your initial keyword list, এটা হচ্ছে কিওয়ার্ড রিসার্চ শুরু করার একদম ইনিশিয়াল স্টেজ হচ্ছে এটা। আমরা কিওয়ার্ড রিসার্চ শুরু করব। এট ফার্স্ট আমাদের কাজটা কি করেছিলাম, কিওয়ার্ড রিসার্চ শুরু করার আগে আমরা এখান থেকে চিন্তা করেছিলাম আমার কিওয়ার্ড আমি কোন, এই যে আইডেন্টিফাই ইওর প্রোডাক্ট অর সার্ভিস, তার মানে আমি কোন নিশ নিয়ে কাজ করতে চাচ্ছি, আমি নিশটা সিলেক্ট করছি এখানে। সেকেন্ড হচ্ছে আমার কম্পিটিটরটা আমি জাজ করছি, আমার ব্র্যান্ড ভ্যালুটাকে ক্রিয়েট করা যাবে কিনা এটা চিন্তা করছি, আমার টার্গেট মার্কেট বা টার্গেট অডিয়েন্স কারা চিন্তা করছি, আর লাস্ট এসে এইটা করতে আমার বাজেট কেমন, কত খরচ যেতে পারে এটা ডিসাইড করছি। এইগুলো করেছিলাম শুধুমাত্র একটা নিশ টার্গেট করে, যে আমি এখন চিন্তা করছি মাথায়, জাস্ট ব্রেনে আনছি যে আমি আজকে চিন্তা করলাম যে আমি একটা কাজ করব, সেটা হচ্ছে একটা ব্লগিং সাইট চালু করব। কিসের উপরে? হেলথ কেয়ারের উপর একটা ব্লগিং সাইট কি করব, এটা আপনি চিন্তা করেছেন, হয়তো আপনি ই করেছেন। ওকে, এখন কথা হচ্ছে আমি টার্গেট করেছি হেলথ কেয়ার। হেলথ কেয়ার এইটা নিয়ে আমি নিশ। এখন এই হেলথ কেয়ারের মাঝে হতে পারে না এটা শুধুমাত্র আমার চুলের যত্ন কিভাবে নিব এইটা নিয়ে আলোচনা করতে পারি, হতে পারে আমি শুধু আমার হাতের যত্ন কিভাবে নিব এটা নিয়ে হতে পারে, হতে পারে আমার পুরো শরীরের যত্ন কিভাবে নিব, হতে পারে একটা নির্দিষ্ট যে কোনো একটা শরীরের অংশ নিয়ে, তাই না? হেলথ কেয়ার মধ্যে এটা হতে পারে। হেলথ কেয়ার এটাও হতে পারে শুধুমাত্র আমি আমার নখের যত্ন কিভাবে নেব এটা নিয়ে আমার সাইডের নিশটা হতে পারে। আমি কিন্তু হেলথ কেয়ার একটা ব্রড নিশ, মানে অনেক বড় একটা নিশ নিয়েছি। এখন এর মাঝ থেকে আমি কিন্তু শিওর না যে আমি এটা চিন্তা করেছি কেবল এইটাকে নিয়ে আমি কাজ করব কি না, এটা আমি এখনো শিওর হতে পাইনি। কিন্তু আমি জাস্ট চিন্তা করেছি যে আমার এটা নিয়ে কাজ করতে আমার ভালো লাগতে পারে, আমি এটা নিয়ে শুরু করব। এখনো এটাকে নিয়ে আমি কিওয়ার্ড রিসার্চ করিনি, কম্পিটিশন অ্যানালাইসিস করিনি বা জাজ করিনি, বা আমার টার্গেট অডিয়েন্স কার এটা দেখিনি। কারণ এগুলো না দেখে আমি এটা ডিসাইড করতে পারবো না যে আমি এই জিনিস নিয়ে কাজ করব কি করব না। এইটা শুরু হচ্ছে এখান থেকে, আমাদের লিস্টটা আমরা জাস্ট মাথায় আনলাম, চিন্তা করলাম, ওইটা শুরু হচ্ছে এখান থেকে। ফার্স্টে কি করতে বলা হচ্ছে এখানে, স্টার্ট রাইটিং এ কিওয়ার্ড লিস্ট অফ ইওর ওন সাইট। আপনি যে সাইটটা বানানোর চিন্তা করছেন, যে প্রকার সাইট হোক, সার্ভিস হোক, বিজনেস হোক বা আদার্স যে কোনো রিলেটেড সাইট হোক, কোন কোম্পানি ওয়েবসাইট হোক, যা হোক, আপনি যে সাইটটা চিন্তা করছেন অবশ্যই ওই সাইটটা যখন চিন্তা করছেন তখন মাথায় নিশ্চয় কিছু কিওয়ার্ডকে ধরে রাখছেন যে এই কিওয়ার্ডগুলো দিয়ে সার্চ করলে যেন লোকেরা আমার সাইটটাকে পায়, এটা 100%, তাই না? অবশ্যই কিছু নির্দিষ্ট কিওয়ার্ডকে মাথায় আপনি আনছেন যে এই কিওয়ার্ডকে দিয়ে যদি কেউ সার্চ করে তাহলে যেন সে আমার সাইটটাকে অন্তত খুঁজে পায়। এটা তো আপনার মাথায় আছে, ব্রেনে আছে। ওইগুলোকে আগে খাতায় লেখেন, খাতায় হতে পারে বা কম্পিউটারে হতে পারে, লেখেন। ওইগুলোকে 1 বাই 1 স্টেপ বাই স্টেপ করে লেখেন। এখন এইভাবে লিখলে সর্বোচ্চ দেখা যায় আপনি 20 থেকে 25টা বা 30টা বেশি পাবেন না, কারণ ব্রেন থেকে এত কিছু আসে না। সর্বোচ্চ গেলে আপনি 20-25টা কিওয়ার্ড হয়তোবা লিখতে পারেন খাতায়, রাইট ডাউন করতে পারেন। রাইট ডাউন দ্য মোস্ট রিলেভেন্ট কিওয়ার্ডস ফর ইওর সাইট দ্যাট ইউ বিলিভ। আপনি সেই সব কিওয়ার্ড গুলোকেই খাতায় লেখেন যেগুলো আপনার মনে হয় আপনার সাইডে যে নিশ নিয়েছেন ওই নিশের সাথে রিলেভেন্ট। কোন কোন কিওয়ার্ডে সার্চ করতে পারে পিপল, এটা আপনি জাস্ট চিন্তা করেন, চিন্তা করে খাতায় রাইট ডাউন করেন। এই দুটো স্টেপ বোঝা গেছে? ফার্স্ট স্টেপ আমাদের কি? আচ্ছা, কনসিডার লাইক ইওর কাস্টমার্স অর ভিজিটর্স, think which keyword they wrote,
when they search your site content, আপনাকে লাইক এ ভিজিটর হিসেবে চিন্তা করতে হবে। একজন ভিজিটর হলে বা একজন নরমাল একজন ট্রাফিক, সে কি দেখে সার্চ করতে গুগলে আমার ইনফরমেশনটা পাওয়ার জন্য, যেটা নিয়ে আমি কাজ করতে চাচ্ছি, এইটা আপনাকে বুঝতে হবে। এইটা সম্পূর্ণটা বুঝতে পারবেন না জানি, কিন্তু কিছুটা হলে তো আইডিয়া পাবেন যে আসলে একটা ভিজিটর, নরমাল ভিজিটর আমি যদি হতাম, আমি আজকে হেলথ কেয়ার নিয়ে সার্চ চাচ্ছি, হেলথ কেয়ার রিলেটেড একটা নিশ আমি নিয়ে কাজ করতে চাচ্ছি, তাহলে আমি একজন নরমাল ভিজিটর হলে কি নিয়ে সার্চ করতে হতো? আমি হয়তো এটা লিখতে পারতাম যে কিভাবে হাউ টু লুজ ওয়েট, এটা নিয়ে আমি সার্চ করতে পারতাম যে কিভাবে আমার ওজন কমানো যায়, অথবা কি হতে পারে যে অথবা এটা হতে পারে হাউ টু আমার কি টেক কেয়ার অফ মাই নেই, আমার নখের যত্ন কিভাবে নিতে পারি। এই যে সামথিং চিন্তা করা, এই জিনিসটা আপনি আগে একজন ভিজিটর হিসেবে কিভাবে চিন্তা করতে, এটাকে আপনার চিন্তা করতে বলা হয়েছে। Try to avoid stop word as your keywords. এই একটা বিষয় আমি একটু দ্বিমত পোষণ করি এখানে, সেটা হচ্ছে লেখার দরকার লিখছি স্লাইডে, অ্যাকচুয়ালি স্টপ ওয়ার্ড বাদ দিলে মিনিংফুল কিছু আসে না। স্টপ ওয়ার্ড কি আগে সেটা বলি। স্টপ ওয়ার্ড হচ্ছে গুগলের কাছে কিছু একটা বিশাল একটা লিস্ট আছে কিওয়ার্ডের, বিশাল একটা শব্দের লিস্ট আছে ওর কাছে, ওই কিওয়ার্ড গুলোকে সে স্টপ বলে, স্টপ ওয়ার্ড বলে, মানে ওইগুলোকে সে কাউন্ট করে না। ম্যাক্সিমাম এইসব স্টপ ওয়ার্ড গুলো হচ্ছে আপনার কি বলে এটাকে, যে টু, তারপরে হ্যাভ, তারপরে ইজ, তারপরে কি বলে এগুলো সব হেল্পিং ভার্ব টাইপের, রাইট? ম্যাক্সিমাম গুলো হচ্ছে হেল্পিং ভার্ব টাইপের, যে এইগুলোকে সে কোনো এগুলোকে কিওয়ার্ড হিসেবে কাউন্ট করে না, মানে সে এইগুলোকে রিড করতে চায় না। এখন অ্যাকচুয়ালি যদি আমি একটা যেমন হাউ টু বাই এ মোবাইল ফোন, অথবা যে মোবাইল ফোন শপ ইন ঢাকা, এখন এই মোবাইল ফোন শপ ইন ঢাকা থেকে যদি আমি মোবাইল ফোন শপ ঢাকা দিই, এটা কি খুব মিনিংফুল হলো? হয় না। কিন্তু অ্যাকচুয়ালি হেল্পিং ভার্ব গুলোকে যদি আমরা বাদ দিই বা প্রিপোজিশন গুলোকে যদি আমরা বাদ দিয়ে দিই, তাহলে কিন্তু আমাদের এটা কোনো পূর্ণতা আসবে না। সো এই কারণে এই জিনিসটাকে আমি আপনাদেরও অ্যাভয়েড করতে বলি, এটাকে অ্যাভয়েডই করে যান। স্টপ ওয়ার্ড কি বা নাই এই নিয়ে চিন্তা করার দরকার নাই। স্টপ ওয়ার্ডের মতো থাক, আপনি আপনার মতো চিন্তা করেন। কারণ একটা নরমাল পিপল যে সার্চ করবে, সে তো আর স্টপ ওয়ার্ড কি জানে না, এটা আপনি এসি এক্সপার্ট ছিল, আপনি জানেন, কিন্তু নরমাল পিপল তো জানে না। সো তার দিক থেকে চিন্তা করতে গেলে আপনাকে অবশ্যই নরমাল পিপল যেভাবে লেখে সেভাবে চিন্তা করতে হবে। সো এই পয়েন্টটাকে অ্যাভয়েড করবেন, ওকে? এখন বলেন না তাহলে আপনি বাদ দেন না কেন? আমি বাদ দিই না কারণ আপনাদের স্টপ ওয়ার্ড আপনাদের এসি এক্সপার্ট হিসেবে জানা উচিত, এই জন্য বাদ দিই না। Try to use exact match domain as your keyword. খুবই ইম্পর্টেন্ট একটা কথা, হিউজ ইম্পর্টেন্ট একটা কথা। এটা একটু এটা নিয়ে ডিটেইলস বলি। Try to use exact match domain as your keyword, তাই না? আচ্ছা, EMD exact match domain, সংক্ষেপে EMD, আমরা EMD বলি। আচ্ছা, এই যে EMD exact match domain টি অ্যাকচুয়ালি কি? ডোমেইন কি এটা তো সবাই বোঝেন, আমরা প্রিভিয়াস ক্লাসে আলোচনা করেছি যে ডোমেইন হচ্ছে একটা নির্দিষ্ট আইপি, কিন্তু আইপিটাকে আমরা মনে রাখতে পারি না। এই কারণে আমরা যেটা করি, ওটা একটা নাম দেই। যেমন একটু আগে বললেন agura.com, অ্যাকচুয়ালি কিন্তু agura.com টা আমরা দেখি ভিজিটর হিসেবে, কিন্তু এর নিচে কিন্তু একটা নির্দিষ্ট আইপি আছে, যেটা ক্লিক করলে হিট করলে ওই আইপিটা নিয়ে চলে যায়, কিন্তু আইপিটা আমরা মনে রাখতে পারবো না বলেই আমাদেরকে agura.com দিয়ে আমরা মনে রাখি। সো এখন এক্সাক্ট ম্যাচ ডোমেইন তাহলে কাকে বলছি আমি? এক্সাক্ট ম্যাচ ডোমেইন আমি সেটাকেই বলছি, যেমন আমি বললাম যে আমি চাচ্ছি ফ্রেশ ফিশ, তাজা মাছ। আমি চাচ্ছি যে কেউ যদি এই কিওয়ার্ডটা লিখে সার্চ করে, সে যেন আমার ওয়েবসাইটটাকে খুঁজে পায়। তার মানে এখানে আমি যদি একটা আমার ওয়েবসাইটের নাম ঠিক করি, তাহলে আমার ওয়েবসাইটের নাম হওয়া উচিত এক্সাক্ট ম্যাচ ডোমেইন। যদি হয় তাহলে হওয়া উচিত আমার ওয়েবসাইটের নাম হওয়া উচিত তাহলে www.freshfish.com। হুবহু আমি যে কিওয়ার্ডটাকে টার্গেট করেছি সেই কিওয়ার্ডেই যেন আমি আমার ওয়েবসাইটের নামটাকে পাই, নামটাকে নিতে পারি।
এখন মজার বিষয় হচ্ছে এই কারণে গুগল প্রেফার করে, বেশ কিছুদিন আগে গুগল সে এটা অ্যানাউন্স করে যে গুগল আর এক্সাক্ট ম্যাচ ডোমেইনকে প্রেফার করে না। গুগল অ্যানাউন্স করেছে এটা যে আমরা এক্সাক্ট ম্যাচ ডোমেইনকে কোনো প্রেফার করি না বা তাদের কোনো এক্সট্রা ভ্যালু দিব না, যেটা 100% মিথ্যা কথা। বলার দরকার, তারা বলছে, যেমন অনেক কোম্পানি আছে না তাদের পলিসি রক্ষার্থে এটা বলে, কিন্তু অ্যাকচুয়ালি কিন্তু এটা হয় না। কেন হয় না আমি বুঝাই দিচ্ছি আপনাদের রিজনটা। সে কেন বলেছে এক্সাক্ট ম্যাচ ডোমেইনকে প্রেফার করবে না, রিজনটা বলি। রিজনটা হচ্ছে এই, মনে করেন আমি freshfish.com নিয়ে সাইট তৈরি করলাম, আজ থেকে 2 বছর পরে যে কি আর কারো ইচ্ছা হতে পারে না যে আমিও মাছ নিয়ে ব্যবসা করব? অবশ্যই হতে পারে, এটা অস্বাভাবিক কিছু না। আর 2 বছর পরে যে কি আরো কারো ইচ্ছা হতে পারে না সেও মাছ নিয়ে বিজনেস করবে, বা 2 মাস পরে যে আরো কারো ইচ্ছা হতে পারে। সো তারাও তো চাইবে যে ফ্রেশ ফিশ লিখে সার্চ করলে আমার সাইটটাও আসুক র্যাঙ্কে ফার্স্টে। কিন্তু গুগল যদি বলে দিত যে না আমি এক্সাক্ট ম্যাচ ডোমেইনকে প্রেফার করি, তার মানে কি তাহলে সর্বপ্রথম এই সাইটটাই আসার কথা ছিল, freshfish.com যে সাইটটা। কিন্তু গুগল এই ক্ষেত্রে এই কথাটা বলেনি, সে না বলছে যে না আমি আর এক্সাক্ট ম্যাচ ডোমেইনকে প্রেফার করি না। তার রিজন হচ্ছে এইটাই, সে যদি এই কথাটা একবার বলতো যে এক্সাক্ট ম্যাচ ডোমেইনকে প্রেফার করে, তাহলে মানুষ তাদের ইচ্ছা বা তারা ধরে নিত যে আমরা যে কিওয়ার্ড নিয়ে কাজ করি না কেন, এক্সাক্ট ম্যাচ ডোমেইন যেহেতু আমাদের নাই, সো আমরা র্যাঙ্কে আসতে পারবো না। এই যে চিন্তা করে মানুষের মন আগে থেকেই 50% নাই হয়ে যেত। সেটা কি বোঝা গেছে আমি কি বলতে চাচ্ছি? সো তারা যাতে নিজেরা মন মানসিক দিক থেকে ভেঙে না পড়ে, হতাশ হয়ে না যায়, তাদের হতাশাটাকে ট্যাকেল দেওয়ার জন্য, জাস্ট একটা সাপোর্ট দেওয়ার জন্য সেই কথাটা বলছে যে আমরা আর এক্সাক্ট ম্যাচ ডোমেইনকে প্রেফার করি না, যেটা 100% মিথ্যা কথা। এখন এটা গুগল না বললে তো লাভ নেই, অ্যাকচুয়ালি তারা না বিজনেস করবে না, মানুষ করবে তো, তাদেরকে বিজনেস করার আশা যেন তাদের মনে টিকে থাকে, এই জন্য এই কথাটা বলা। সো আপনাদের ক্ষেত্রে কথা হচ্ছে এটা, কারণ যে পরিমাণে ডোমেইন অলরেডি সেল হয়ে গেছে, 4-5 ক্যারেক্টারের কোনো ডোমেইন পাবেন না এখন বর্তমানে খুঁজলে। 4-5 ক্যারেক্টারের মধ্যে কোনো ডোমেইন নাই, অলরেডি ABCD দিয়ে যদি খোঁজ করেন তাও নাই, মানে হাবিজাবি যা লেখেন না কেন তাও পাবেন না খুঁজে। 4-5 ওয়ার্ডের মধ্যে, সরি ক্যারেক্টারের মধ্যে 4-5 ক্যারেক্টার দিয়ে কোনো ডোমেইন আপাতত ফ্রি নাই। তার মানে এই ডোমেইনগুলো গেছে কই, সব কেনা শেষ। তার মানে এরপর থেকে মানুষ যখনই যা কিনবে না কেন এক্সাক্ট ম্যাচ বলে কিছু পাবে না খুঁজে। সো যদি এক্সাক্ট ম্যাচ বলে কিছু খুঁজেই না পায়, সো আগামীতে ভবিষ্যৎ কি মানুষকে ওয়েবসাইট বিল্ড করবে না? করবে। সো তাদেরকে হতাশায় না ফেলে তাদেরকে বলা হচ্ছে এটা যে তুমি তোমার যে কোনো কিছু নিয়ে ওয়েবসাইট তৈরি করো, কোনো সমস্যা নেই, তোমার নিচটা যদি ভালো হয়, তুমি যদি সেভাবে কাজ করতে পারো, তাহলে তোমাকে আমি র্যাঙ্কে আনবো। এটা হচ্ছে গুগলের কথা, এটা সত্যি, এটা মিথ্যা না। আপনার কন্টেন্ট ভালো হলে আপনাকে সে র্যাঙ্ক দিবে, এটা সত্যি কথা। কিন্তু এক্সাক্ট ম্যাচ ডোমেইন যদি আপনার থাকে, তাহলে আরো বেশি র্যাঙ্ক আনবে ওটাকে। এক্সাক্ট ম্যাচ ডোমেইন থাকার পরে যদি আপনার কন্টেন্ট থাকে পাশাপাশি, ওইটাকে আরো সে বেশি প্রেফার করে। বোঝা গেছে? ওকে, সো EMD কি আমরা ক্লিয়ার? আমরা যে কিওয়ার্ডটাকে চুজ করব বা যে আমার নিশ নিয়ে কাজ করব, হুবহু ওই নিশে যদি আমি একটা ডোমেইন নিতে পারি, তাহলে এটা হচ্ছে আমার এক্সাক্ট ম্যাচ ডোমেইন। আচ্ছা, see what keyword your competitors are ranking for। আপনাকে দেখতে বলা হচ্ছে, আপনি একটু ট্রাই করে গুগলে সার্চ করে হোক বা আদার সার্চ ইঞ্জিনে সার্চ করে দেখেন যে আপনার কম্পিটিটররা কোন কিওয়ার্ড গুলো দিয়ে র‍্যাঙ্ক করছে। কারণ আপনি লিখলেই বুঝতে পারবেন, লিখলে সার্চ করলে দেখতে পারবেন যে প্রথম 10টা রেজাল্ট আসছে, এর মধ্যে কে কে আসছে র‍্যাঙ্কে এই কিওয়ার্ডের জন্য, যে কিওয়ার্ড আপনি টার্গেট করেছেন। আপনি কিন্তু ক্লিয়ার হয়ে যাচ্ছে যে আমি এই কিওয়ার্ডকে টার্গেট করেছি, অথচ এই টার্গেটেড কিওয়ার্ড দিয়ে কারা র‍্যাঙ্কে আসছে, এরাই হচ্ছে আমার কম্পিটিটর। তো আপনাকে বলা হচ্ছে এইসব কিওয়ার্ডগুলো তুমি বের করো যে কোন কিওয়ার্ডগুলো দিয়ে তোমার কম্পিটিটররা অলরেডি র‍্যাঙ্ক করছে। যদিও টুলস আছে কিছু, সেই টুলস দিয়ে এইভাবে সার্চ না করলেও বের করা যায়, এটা আমরা পরে দেখব। চুজ LTK, লং টেইল কিওয়ার্ড, খুবই খুবই ইম্পর্টেন্ট একটা টার্মস আমাদের এসইও জগতে। লং টেইল কিওয়ার্ড, কিওয়ার্ডের মধ্যে যদি বলি বেস্ট টাইপের কিওয়ার্ড কি, সেটা হচ্ছে লং টেইল কিওয়ার্ড। লং টেইল কিওয়ার্ড হচ্ছে এখন বর্তমানে সবচেয়ে টার্গেটেড কিওয়ার্ড হবে আপনাদের কাছে। অলওয়েজ যখন কাজ করবেন, অলওয়েজ ট্রাই করবেন লং টেইল কিওয়ার্ড নিয়ে কাজ করতে।
লং টেল কিওয়ার্ডের অনেক সুবিধা, অনেক। সবচেয়ে বড় কথা হচ্ছে লং টেল কিওয়ার্ডই সবচেয়ে টার্গেটেড ট্রাফিক আসে। কিভাবে আসে এটা বলি। একজন লোক সার্চ করছে এভাবে মোবাইল ফোন শপ, একজন লোক সার্চ করছে মোবাইল ফোন, একজন লোক সার্চ করছে মোবাইল ফোন শপ ইন ঢাকা, আর একজন লোক সার্চ করছে সিম্ফনি মোবাইল ফোন শপ ইন বসুন্ধরা, অথবা সিম্ফনি মোবাইল ফোন শপ ইন জাপান গার্ডেন সিটি, বা কি বলে অন্য কোনো একটা ইসের নাম আর কি, স্থানের নাম, একটা কোনো এরিয়ার নাম। এই যে বড় করে যে সার্চ করলো, যে এত বড় করে সার্চ করেছে, তার মানে তার কিন্তু লক্ষ্যই হচ্ছে সে কিনতে চায়, বা সে ইনফরমেশনটা নিতে চায়, বা সে সার্ভিসটা নিতে যাচ্ছে। কিন্তু যে ছোট্ট করে লিখছে মোবাইল ফোন, হতে পারে তার মোবাইল ফোন দেখার ইচ্ছা, অথবা মোবাইল ফোন শপ, হতে পারে সে জাস্ট জানতে চাচ্ছে মোবাইল ফোন শপ কোন কোন এরিয়াতে আছে, অথবা অন্য কোনো ইনফরমেশন সে চাচ্ছে। কিন্তু যে লোকটা সার্চ করেছে এইভাবে যে সিম্ফনি মোবাইল ফোন শপ ইন বসুন্ধরা, তার মানে তার ইচ্ছা আছে, সে চাচ্ছে ওখানে কোন দোকানটা স্পেসিফিক আছে, সেখানে গিয়ে সে ফোনটা কেনার জন্য, এবং সে ফোনটাও ফোনটা উল্লেখ করে দিয়েছে। এইটা হচ্ছে লং টেল কিওয়ার্ড। লং টেল কিওয়ার্ড কাকে বলে যদি বলি, লং টেল কিওয়ার্ড হচ্ছে দুইয়ের অধিক ওয়ার্ড নিয়ে যখন কোনো কিওয়ার্ড তৈরি হবে, ওইটাই হচ্ছে লং টেল কিওয়ার্ড। মানে একটু বইয়ের ভাষা হয়ে গেল বলতে গেলে, দুইয়ের অধিক ওয়ার্ড হবে, সোজা কথা। যখনই কোনো কিওয়ার্ড তৈরি হবে, ওখানে যদি দুইয়ের অধিক ওয়ার্ড থাকে, সেটাই হচ্ছে লং টেল কিওয়ার্ড। আর যদি দুইয়ের একটা বা দুইটা ওয়ার্ড থাকে, ওটা হচ্ছে তাহলে কি হবে, শর্ট টেল কিওয়ার্ড। শর্ট টেল কিওয়ার্ড হচ্ছে কোনটা, যেটা একটা বা দুইটা কিওয়ার্ড থাকবে, মানে সরি একটা বা দুইটা ওয়ার্ড থাকবে, এটা হচ্ছে শর্ট টেল কিওয়ার্ড। আর দুইয়ের অধিক যখনই কিওয়ার্ড নিয়ে তৈরি হবে, তখনই হচ্ছে এটা লং টেল কিওয়ার্ড। বোঝা গেছে শর্ট টেল কিওয়ার্ড কাকে বলে, লং টেল কিওয়ার্ড কাকে বলে? ওকে, সো এখানে বলা হচ্ছে চুজ এলটিকে, যে আপনি লং টেল কিওয়ার্ডকে আগে টার্গেট করেন আপনার সাইডের জন্য, এটাকে আগে টার্গেট করেন। Try to use LSI, latent semantic indexing keywords. LSI এই ভার্সনটা উচ্চারণ করতে গেলে দাঁত দিয়ে একটা পড়ে যেতে পারে, সো দাঁত পড়ার দরকার নাই, আমরা এভাবে বলবো না, একদম সহজে আমরা বলবো সিনোনিমাস কিওয়ার্ড। শেষ। LSI মানে হচ্ছে সিনোনিমাস কিওয়ার্ড। আপনি যে কিওয়ার্ডটা ইউজ করছেন ওই কিওয়ার্ডের সিনোনিম কিওয়ার্ড। আচ্ছা, যদি আমি বলি লেডিস ব্যাগ, একটু বুঝেন বিষয়টা, লেডিস ব্যাগ বললাম, এখন আমি যদি লেডিস ব্যাগ না বলে ওমেন ব্যাগ বলি, তাই হয় না? ওমেন পার্স বা লেডিস পার্স, সবগুলো কি এক না অ্যান্সার আসে? এই যে মানে একটা কিওয়ার্ড থেকে চার পাঁচটা তৈরি করা, কারণ সব কি সিনোনিম ইউজ করছি আমি, এই জিনিসটা কি বলা হচ্ছে এলএসআই। সো ল্যাটেন্ট সিম্যান্টিক ইন্ডেক্সিং, এই কথাটা মনে না রাখতে পারলে কোনো সমস্যা নেই, তবে জাস্ট একটু জেনে রাখেন এলএসআই ভার্সন বললে যাতে অ্যাট লিস্ট বলতে পারেন যে আমরা যখন একটা কিওয়ার্ডের সিনোনিমাস ভার্সন ইউজ করি, তখনই এটা হচ্ছে এলএসআই কিওয়ার্ড বলি। ক্লিয়ার টু? কিওয়ার্ড সিলেকশন খুবই ইম্পর্টেন্ট একটা টার্ম, কিওয়ার্ড সিলেকশন। এখন বিষয় হচ্ছে আমরা প্রথম কাজটা কিওয়ার্ড রিসার্চের জন্য কি করেছিলাম, আমার নিজের মাথা থেকে যে আইডিয়াগুলো জেনারেট করতে পারছি আমি সেগুলোকে খাতায় লিখেছি, জাস্ট নোট ডাউন করেছি, চেষ্টা করেছি লং টেল কিওয়ার্ড এলএসআই ভার্সন কিওয়ার্ড ইউজ করে এগুলোকে করতে। আর একটা জিনিস দেখেছি, ইএমডিটা দেখেছি, লং টেল কিওয়ার্ড কাকে বলে, শর্ট টেল কিওয়ার্ড কাকে বলে, এগুলো আমরা দেখেছি। এলএসআই কিওয়ার্ড কোনটা এটাও দেখেছি, রাইট? স্টপ ওয়ার্ড কি এটাও দেখা হয়েছে। ওকে, এখন হচ্ছে কিওয়ার্ড সিলেকশন, যে আমি 50টা কিওয়ার্ড লিখলাম বা বের করলাম, এখন তাহলে 50টা থেকে আমি কোন ধরনের কিওয়ার্ড চুজ করব? 50টাই কি নিব আমি, নাকি 50টাকে ফিল্টারিং করে কিছু বেছে নিব? এখানে খেয়াল করেন চারটে অপশন আছে, চারটে অপশন আছে। ফার্স্ট অপশন হচ্ছে হাই ডিমান্ড প্লাস হাই কম্পিটিশন কিওয়ার্ড। আমি অপশনগুলো জাস্ট আগে বলি, তারপরে আসছি। সেকেন্ড অপশনটা হচ্ছে লো ডিমান্ড প্লাস হাই কম্পিটিশন। আমি একটু লিখে বুঝিয়ে দিই। ফার্স্ট অপশন হচ্ছে হাই ডিমান্ড হাই কম্পিটিশন, হাই ডিমান্ড প্লাস হাই কম্পিটিশন। তার মানে মনে করেন একটা কিওয়ার্ড আছে এরকম, ফ্রেশ ফিশ,
এটা হচ্ছে আমাদের কিওয়ার্ড, ধরে নেন এটা হচ্ছে আমাদের কিওয়ার্ড হাই ডিমান্ড হাই কম্পিটিশন। এই কিওয়ার্ডে মনে করেন মান্থলি সার্চ পড়ে 10K, কে মানে বুঝেন 1000, যেহেতু হিসের কথা বলছি সো কিলোটা ঠিক আছে তাহলে। আচ্ছা, তার মানে এই কিওয়ার্ডের এভারেজ সার্চ পড়ে 10,000 এবং কম্পিটিশন হাই। এই কিওয়ার্ডের কম্পিটিশনও অনেক বেশি। ফার্স্ট অপশনটা বোঝা গেছে। সেকেন্ড অপশন লো ডিমান্ড হাই কম্পিটিশন। লো ডিমান্ড প্লাস হাই কম্পিটিশন। লো ডিমান্ড মনে করেন এই কিওয়ার্ডের মান্থলি সার্চ পড়ে 1K, কম্পিটিশন হাই। বোঝা গেছে। লো ডিমান্ড মানে এই কিওয়ার্ড নিয়ে মাসে দেখা যাচ্ছে মাত্র 1000 লোক সার্চ করে, কিন্তু এই কিওয়ার্ডের কম্পিটিশন অনেক হাই। থার্ড অপশন হচ্ছে লো ডিমান্ড লো কম্পিটিশন। লো ডিমান্ড লো কম্পিটিশন, তার মানে 1K মান্থলি সার্চ করছে এবং এর কম্পিটিশন লো। বোঝা গেছে আমি যা লিখছি এগুলো। একদম লাস্ট অপশন হাই ডিমান্ড প্লাস লো কম্পিটিশন, তার মানে মান্থলি সার্চ পড়ে 10K প্লাস কম্পিটিশনও লো। এখন বলেন এই চারটা অপশন থেকে আমাদের কোন অপশনের কিওয়ার্ড গুলো বাছা উচিত বা নেওয়া উচিত? এক কথায় লাস্টেরটা। তার মানে হাই ডিমান্ড প্লাস লো কম্পিটিশন। বিষয়টা এরকম, এই কারণ বাজার এলাকায় 10,000 লোক প্রত্যেক দিন দুপুর বেলায় লাঞ্চ করে, কিন্তু হোটেল আছে মাত্র 2টা। তার মানে সেখানে আমার হাই ডিমান্ড কিন্তু কম্পিটিশন অনেক কম। তো আমি যদি এখানে আরেকটা হোটেল দেই, র্যান্ডম সেই হোটেলটা চলবে, একদম অনায়াসে বলতে পারছেন। সো আমরা আমাদের চয়েসেবল হচ্ছে এইটা, এটা ফিক্সড, এটা আমাদের চয়েস। কিন্তু যদি আমরা এই কিওয়ার্ড গুলো না পাই, সেকেন্ড কোন অপশনে যাব? সেকেন্ড যাব। এক নম্বরটা কি কে সাথে আছেন? বুঝে বলেন সেকেন্ড অপশনটা তাহলে কোনটা হবে আমার? আমি এইটা পেলাম না, লাস্টের অপশন যেটা আছে এই অপশনটা আমার কাছে মনে করেন এটা পেলাম না, ফিল করতে পারলাম না। প্রথমটার সাথে আছেন কে কে? প্রথমটার সাথে আছেন কে কে? একটু হাত চো করেন, জাস্ট হাত চো করেন। ভাইয়া অর্ধেক অর্ধেক এরকম করেন না, তাহলে আপনার বুঝতে সমস্যা হয়। আচ্ছা আরেকবার ক্লিয়ার করি, তারপরে হাত চো করেন। প্রথমটা হচ্ছে আমাদের হাই ডিমান্ড হাই কম্পিটিশন, তার মানে এই কিওয়ার্ডের জন্য সার্চ করছে অনেক বেশি। সোজা কথায় কারণ বাজার এলাকায় 10,000 জন লোক প্রত্যেকদিন দুপুরবেলায় লাঞ্চ করে এবং হোটেল আছে 100টা। বিষয়টা বোঝা গেছে। তার মানে হাই ডিমান্ড ঠিক আছে, কিন্তু হোটেলও সেরকম 100টা হোটেল রয়েছে এখানে। দ্বিতীয় অপশনটা হচ্ছে কারণ বাজার এলাকায় মাত্র 1000 লোক দুপুরবেলা লাঞ্চ করে, কিন্তু হোটেল হচ্ছে 100টা সেখানে। তো অবস্থা আরো খারাপ। তৃতীয়টা হচ্ছে কারণ বাজারে 1000 লোক প্রত্যেকদিন দুপুরবেলা লাঞ্চ করে, হোটেলও আছে 2টা। সো এখন লাস্ট অপশনটা না দেয়, লাস্টটা বলেই তো দিলাম। এখন হচ্ছে তাহলে এই তিনটা অপশনের মধ্যে আপনার ফার্স্ট চয়েস ছিল লাস্টেরটা, যে হাই ডিমান্ড প্লাস লো কম্পিটিশন, কিন্তু আমরা দেখছি এই কিওয়ার্ড গুলো পাওয়া যাচ্ছে না। সো তারপরে সেকেন্ড অপশন কোনটা আপনি চুজ করবেন? 3 নাম্বার কারা কারা? এই অর্ধেক না, পুরো উঠে ভাই। 2 3 4 5 6 7 8 9 10 11 12 13 জন। ওকে, বাকি সবাই যারা আছেন তারা কয় নাম্বার? 1 নাম্বার। 1 নাম্বার। আচ্ছা আমি বলি কি হবে। আমার অলওয়েজ আমার টার্গেট থাকবে এইটা, লো কম্পিটিশন। 10 জন খাক, আমার কথা হচ্ছে আমার হোটেলে 10 জন কাস্টমার থাক, হোটেল এখানে একটা আছে, আর একটা যদি আমি পাশে দিয়ে দিই 10 জনের থেকে 2টা হলেও তো আমি পাবো।
আর দুইটা যদি দেখে ভালো, ওই দুইটা তো তাহলে আরো দুটাকে নিয়ে আসবে। সো আস্তে আস্তে তো আমি কাস্টমার পেয়ে যাবো, কারণ কম্পিটিশন এখানে কম। কিন্তু যদি আমার এরকম অবস্থায় 10,000 লোক ঠিক আছে, কিন্তু 100টা হোটেল রয়েছে, সো 10,000 লোক এমনি টেস্ট চেঞ্জ করতে করতে 100 হোটেলে তার যাবেই, টেস্ট চেঞ্জ করবে প্রত্যেকদিন, এইটা একদিন যাবে ওইটা একদিন যাবে, স্বাভাবিক। সো আমাদের থার্ড নাম্বার হচ্ছে আমাদের সেকেন্ড চয়েস যাবে, রাইট? সো আমরা আর কোনো চয়েসে যাব না, কখনো হাই কম্পিটিশন নিয়ে কোনো কিওয়ার্ড নিয়ে আমরা কাজ করতে যাব না। এটা বোঝা যাচ্ছে? সো আমাদের প্রথম অপশন হচ্ছে হাই ডিমান্ড প্লাস লো কম্পিটিশন, এটা আমরা খুঁজবো। যদি এটা পেয়ে যাই বেটার, গুড, ভালো, এটা নিয়ে কাজ করব। যদি এটা না পাই, সেকেন্ড অপশন হচ্ছে লো ডিমান্ড লো কম্পিটিশন। অলওয়েজ টার্গেট থাকবে আমাদের কম্পিটিশনটা, যে কম্পিটিশন লেভেল যেন কম হয়, তাহলে সেখানে আমাদের একটা পজিশন করার অবস্থা থাকবে। ওকে, সো এটা বোঝা গেছে এখন? আমরা তাহলে কিওয়ার্ড রিসার্চে দুইটা ধাপ দেখলাম। একটা প্রসেস হচ্ছে আমি নিজে ব্রেইন থেকে কিছু কিওয়ার্ড বের করলাম, সেই কিওয়ার্ডগুলোকে লিস্ট আপ করলাম। লিস্ট আপ করার পরে যখন কিওয়ার্ড সিলেকশনের সময় আসবে, তখন আমাদের এসে কি করতে হবে, ট্রাই করতে হবে হাই ডিমান্ড যে কিওয়ার্ডগুলো আছে প্লাস কম্পিটিশনটা লো আছে, এই টাইপের কিওয়ার্ডগুলো বেছে নেয়। যদি এই টাইপের কিওয়ার্ড না পাই, তাহলে লো ডিমান্ড প্লাস লো কম্পিটিশন। অল ইন টাইটেল, অল ইন টাইটেল এটা বলি, পড়ার দরকার নেই কষ্ট করে। আমরা কম্পিটিশন নিয়ে কথা বলছি, তাই না? কিওয়ার্ডের কম্পিটিশন বুঝবো কি করে? বারবার তো বলে আছি যে কম্পিটিশন কিওয়ার্ডের কম্পিটিশন বুঝতে হবে। কিভাবে বুঝছো কিওয়ার্ডের কম্পিটিশন? আমরা একটু আগে একটা কিওয়ার্ড নিয়ে কথা বলেছিলাম, কিওয়ার্ডটা কি ছিল? ফ্রেশ ফিশ, তাই না? আমি গুগলে যাচ্ছি, মনে করেন আমার টার্গেটেড মার্কেট হচ্ছে ঢাকা, ফ্রেশ ফিশ ইন ঢাকা, সার্চ করি। মজার বিষয়, আমরা একটু আগে বলছিলাম এক্সাক্ট ম্যাচ ডোমেইন, দেখেছেন? ফার্স্টে তাকে গুগল কিন্তু ফার্স্টে তাকেই দেখাচ্ছে ফ্রেশ ফিশ এডি, সেকেন্ডেও দেখেন, থার্ডে দেখেন। তার মানে বিষয়টা কি হলো? ক্লিয়ার? এক্সাক্ট ম্যাচ ডোমেইন অলওয়েজ গুগল প্রেফার করে এবং করবেও, এটা নিয়ম। আচ্ছা, এখন কথা হচ্ছে আমাদের ফ্রেশ ফিশ ইন ঢাকা টোটাল সার্চ রেজাল্ট কত আসছে? এখানে একটু বোঝার বিষয় আছে, একটু বুঝেন ভালোভাবে। ফ্রেশ ফিশ ইন ঢাকা দিয়ে সার্চ করেছি, আমার সার্চ রেজাল্ট আসছে 1,38,000। তাহলে এই কিওয়ার্ডটাকে আমার মনে হচ্ছে কি 1,38,000টা পেজ এই কিওয়ার্ডের জন্য চলে আসছে। সো এটা কি অনেক হাই কম্পিটিটিভ কিওয়ার্ড হলো না? আচ্ছা, এটা আমি এইভাবে বুঝলাম যেটা হাই কম্পিটিটিভ কিওয়ার্ড হয়েছে, কিন্তু এটা এইভাবে বোঝার কোনো ওয়ে নাই। এখানে যে 10 লাখ আছে, তাও সেটা হাই না লো কম্পিটিটিভ এটা বোঝার ওয়ে নাই। বোঝার ওয়ে হচ্ছে এটা, আমি যদি এখানে অল ইন TITLE টাইটেল লিখলাম, আমি কি লিখেছি? অল ইন টাইটেল, এই কথা লিখছি, লিখে সার্চ দিলাম, কত দেখায় রেজাল্ট? এবার কি মনে হয় কিওয়ার্ডটা কি হাই কম্পিটিটিভ কিওয়ার্ড না লো কম্পিটিটিভ কিওয়ার্ড? আমাদের আইডিয়া কি? একটুক্ষণ আগেই 2 মিনিট বলছি, সরি 30 সেকেন্ড আগেই আপনারা সবাই বলেছেন এই কিওয়ার্ডটা হাই কম্পিটিটিভ কিওয়ার্ড, অথচ 30 সেকেন্ড পরে এখন বলছেন লো কম্পিটিটিভ কিওয়ার্ড। কেন বলছেন? কারণ আপনি কম্পিটিশনটা জাজ করেছেন। সো এই যে অল ইন টাইটেল, এটা হচ্ছে একটা সার্চ অপারেটর, এটাকে বলা হয় সার্চ অপারেটর, গুগলের একটা সার্চ অপারেটর, যেটা দিয়ে আমরা খুব সহজেই একটা কিওয়ার্ডের কম্পিটিশন লেভেলটা জাজ করতে পারি। অল ইন টাইটেল অর্থ কি আগে বলেই একটু ভালো করে বোঝেন, তারপরে খাতায় যা লেখা লেখেন। অল ইন টাইটেল অর্থ হচ্ছে আমি এখানে লিখেছি কি ফ্রেশ ফিশ ইন ঢাকা, এমন 37টা পেজ, ওই যে 1,38,000 পেজ দেখাইছিল
1,38,000 পেজের মধ্যে থেকে অনলি 37টা পেজ এমন আছে যে 37টা পেজের এই যে উপরে যে টাইটেলটা, মানে পেজের টাইটেল তো বোঝেন, টাইটেলের মধ্যে এই ফ্রেশ ফিশ ইন ঢাকা কথাটা লিখছে তারা। এইটাকে বলা হয় অল ইন টাইটেল। এই 1,38,000 পেজের মধ্যে থেকে মাত্র 37টা পেজ এমন আছে যারা কিনা তাদের টাইটেলের মধ্যে ফ্রেশ ফিশ ইন ঢাকা এই ওয়ার্ডটাকে লিখেছে। বুঝা গেছে? হ্যাঁ, ফ্রেশ ফিশ ইন ঢাকা এই কথাটাকে তারা টাইটেলের মধ্যে লিখেছে। এমন 37টা পেজ আছে। 37টা পেজ আছে মানে গুগলের কয়টা পেজ? এক এক পেজে এভারেজে 10টা থাকে, 4টা পেজ। তার মানে আমি যদি এখানে ফ্রেশ ফিশ ইন ঢাকা নিয়ে আজকে একটা পেজ ক্রিয়েট করি, বাসায় যে আপনাদের যে ব্লগ আছে, ব্লগে যদি একটা পেজ ক্রিয়েট করেন, তার মানে আমি যদি সবার লাস্টেও থাকি তাহলে কয় নাম্বার পেজে থাকবো? 4 নাম্বার পেজে থাকবো। তার মানে 4 নাম্বার পেজ থেকে একটু কষ্ট করলে কি আমি 1 নাম্বার পেজে আসতে পারি না? তার মানে এই কিওয়ার্ড নিয়ে কি কাজ করা পসিবল না? পসিবল না। বোঝা গেল কিভাবে আমরা কিওয়ার্ডের এটা যাচাই করি? এখন কি মনে হচ্ছে, সহজ না কঠিন? এবার একটু মজার কথা বলি। যখন 10টা কিওয়ার্ডের জন্য অল ইন টাইটেল বের করতে যাবেন না, জান বের হয়ে যাবে। কেন জান বের হবে বলি। আমি যদি বারবার আর দুই একবার যদি অল ইন টাইটেল সার্চ করি, এটা গুগলের অ্যাডভান্স সার্চের একটা টার্ম। ও করে কি, মনে করে কি ওর অ্যালগরিদমকে কেউ হিট করতে চাচ্ছে, ইন্টারনালি কেউ হিট করতে চাচ্ছে, ও এটা আইডিয়া করে। এটা আইডিয়া করে সে করে কি, বারবার ক্যাপচা দেয়, শুধু ক্যাপচা দিতে থাকে। এত ক্যাপচা দিবে, ওই ক্যাপচা দিতে দিতে আপনি নিজেই কাইতে হয়ে যাবে, নিজেই মনে হবে ক্যাপচা হয়ে গেছে, আর কিছু করা থাকবে না। তো অল ইন টাইটেল ডাটা বের করতে হলে খুব ঝামেলা, সময় নিয়ে বের করতে হয়। একটা এখন করলেন, এক ঘন্টা পর একটা, বা দুইটা করলেন একটু পরে একটা, বা এই ব্রাউজার দিয়ে একটা করছেন আরেকটা ব্রাউজার চেঞ্জ করা একটা, এইভাবে করে করতে হয়। এই গেল একটা। আরেকটা জিনিস দেখেন, এবার লিখছি কি আমি অল ইন ইউআরএল। তার মানে 1,38,000 পেজের মধ্যে থেকে এরকম 36টা পেজ আছে যারা কিনা তাদের এই ইউআরএল এর মধ্যে কি লিখছে, ফ্রেশ ফিশ ইন ঢাকা কথাটাকে লিখছে। তার মানে এখানেও আমি যদি আমার পেজের ইউআরএল এ লিখি, আমারটা 37 নম্বরে অ্যাট লিস্ট র‍্যাঙ্ক করবে। বুঝা গেছে? তার মানে এই কিওয়ার্ড নিয়ে কাজ করা কি অবশ্যই অবশ্যই পসিবল। স্যার ওখানে যে অ্যাবাউট 36 রেজাল্টস, ওটা কি মানে 36 পেজ নাকি রেজাল্ট, মানে যেটা একটা দুইটা তিনটা চারটা এরকম? আচ্ছা, মানে তৃতীয় পেজে আসে। আচ্ছা, তার মানে এবার ফ্রেশ ফিশ ওই যে কর্নারে আজকেরই ফ্রেশ ফিশ নিয়ে কাজ শুরু করেন, র‍্যাঙ্কে চলে আসবেন 2 দিনের মধ্যে ইনশাআল্লাহ, আশা করা যায়। বুঝা গেছে? আমি ফ্রেশ ফিশ বিক্রি করতে বলছি না, আমি বলছি ফ্রেশ ফিশ নিয়ে একটা আর্টিকেল লিখে ভালো মতো অপটিমাইজ করবেন, ইনশাআল্লাহ র‍্যাঙ্কে চলে আসবে। আচ্ছা, সো অল ইন টাইটেল জিনিসটা বোঝা গেছে। আমরা অল ইন টাইটেলও দেখলাম, অল ইন ইউআরএল দেখলাম। মজা লাগছে না দুটো টার্ম? অনেক মজার জিনিস। এসইওটাকে একটু মজার হিসেবে নেন, অনেক মজা লাগবে। কারণ মার্কেটিংটা তখনই মজা লাগে যখন বিষয়টা এরকম যে হাজারটা পেজ আছে, লাখটা পেজ আছে, অনলাইনে কোটি কোটি পেজ আছে, তার মধ্যে থেকে একটা নির্দিষ্ট কিওয়ার্ডের জন্য আপনার পেজ র‍্যাঙ্ক করছে, এটা ভাবতেই মজা হয়। সবচেয়ে মজাটা হচ্ছে ওইখানে যখন দেখবেন আপনি কাজ করে 1 মাস কাজ করছেন একটা পেজের পিছনে, 1 মাস পরে যখন দেখবেন আপনার পেজটা কোন একটা নির্দিষ্ট কিওয়ার্ডের জন্য র‍্যাঙ্ক করছে, এইটা আপনি তখন ওই মানুষ কলা উঁচুর কথা বলে না, তখন বলতে পারবেন জিনিসটা যে দেখো কোটি কোটি পেজ আছে, স্বাভাবিক কোটি কোটি পেজের মধ্যে থেকে আপনার পেজটা কি গুগল কেন আনলো? অবশ্যই কোনো রিজন আছে, রিজনটা তো আপনি জানেন কি। সো মজাটা সেখানে, আমাদের এসইও কাজের মজাটা হচ্ছে এখানে যখন আমি ফার্স্ট পেজে আনতে পারি কোনো রেজাল্টকে। আচ্ছা, সো অল ইন টাইটেল, অল ইন ইউআরএল বোঝা গেছে। এখন হচ্ছে অল ইন টাইটেল, অল ইন ইউআরএল এর ক্ষেত্রে কত হলে আমরা লো কম্পিটিটিভ মনে করব, কত হলে হাই কম্পিটিটিভ মনে করব, কত হলে মিডিয়াম কম্পিটিটিভ মনে করব। এটা অল ইন টাইটেল এর ক্ষেত্রে, অল ইন ইউআরএল এর ক্ষেত্রে দুইও ক্ষেত্রে একই। এটা হচ্ছে যদি 500 এর নিচে হয়
তাহলে ওটা লো কম্পিটিটিভ। অল ইন টাইটেল হোক বা অল ইন ইউআরএল হোক, যদি সেটা 500 এর নিচে হয় তাহলে লো কম্পিটিটিভ। এখন আবার বলেন না যে এইখানে লেখা আছে 1000 এর নিচে, এক একজনের এক এক রকম চিন্তা, এক একজনের এক এক রকম বলা, ঠিক আছে? আমি বলবেন যে আপনি তো লিখছেন, আপনি আমার কথা ঘুরাই দিচ্ছেন কেন? কারণ আমার কাছে মনে হয় যে আসলে 1000 অনেক বেশি মনে হয়। আমার কাছে মনে হয় অ্যাট লিস্ট 500 এর মধ্যে যদি থাকে অল ইন টাইটেলটা বেটার, এটাই ভালো। আচ্ছা, যদি আপনার অল ইন টাইটেলটা 1000 চলে যায়, 1000 এর ভিতরে আসে, তাহলে ওটা মিডিয়াম কম্পিটিটিভ ধরেন। 1000 প্লাস হলেই ওটাকে হাই কম্পিটিটিভ মনে করেন আপনি। বিষয়টা ক্লিয়ার? অল ইন টাইটেল এবং অল ইন ইউআরএল 500 এর মধ্যে থাকলে লো কম্পিটিটিভ, 500 টু 1000 এর মধ্যে থাকলে মিডিয়াম কম্পিটিটিভ, আর 1000 প্লাস হলে হাই কম্পিটিটিভ। বুঝা গেছে? আচ্ছা, অল ইন টাইটেল অল ইন ইউআরএল তাহলে আমাদের কমপ্লিট। এবার আসি আমাদের একটা মেইন পার্টে, যেটা হচ্ছে ডোমেইন নেম সিলেকশন। এতক্ষণ আমরা আমাদের নিশ সিলেক্ট করছি, কিওয়ার্ড রিসার্চ করছি, তাই না? নিশ সিলেক্ট করি বা কিওয়ার্ড রিসার্চ করলাম কেন? অবশ্যই আমার ইচ্ছা একটা ওয়েবসাইট বিল্ড করা, তাই না? সো ওয়েবসাইটের জন্য তো একটা ডোমেইন নেম নিতে হবে, আমার সিলেক্ট করতে হবে। এইটা হচ্ছে সেই ডোমেইন নেম সিলেকশন। ডোমেইন নেম তাহলে কি ধরনের ডোমেইন নেম সিলেক্ট করা উচিত আমাদের? ডোমেইন নেম সিলেকশনের কথা যদি বলি, ডোমেইন নেম সিলেকশনের ক্ষেত্রে একদম প্রথম কথা হচ্ছে ডোমেইন নেম ট্রাই করা উচিত খুব বেশি বড় না হয়, যেন ট্রাই করা উচিত। তবে চেষ্টা করে খুব বেশি লাভ নেই, কারণ এমনিতেই 10-12 ক্যারেক্টার হয়ে যাবে। কারণ এখন 4-5 ক্যারেক্টারের কোনো ডোমেইন ফ্রি নাই, বলে লাভ নেই, পাবেন না। আচ্ছা, সো ডোমেইন নেম ট্রাই করা উচিত কিওয়ার্ড বেস নেয়া। আমি আবারও বলছি, ডোমেইন নেম ট্রাই করা উচিত আপনার, যদি পান এক্সাক্ট ম্যাচ ডোমেইন নিতে সবচেয়ে বেটার। যদি এক্সাক্ট ম্যাচ ডোমেইন না পান কোনো সমস্যা নেই, কিওয়ার্ড বেস দেওয়ার চেষ্টা করেন। আর যদি এমন হয় যে ডোমেইন নেমটা আসলে আপনি মেইন ধরছেন না, আপনি একটা ব্র্যান্ড তৈরি করতে চাচ্ছেন, তাহলে এটা ডিফারেন্ট কথা। যে আমি মনে করেন ফ্রেশ ফিশ আমার মেইন কিওয়ার্ড, ঠিক আছে, কিন্তু আমি ফ্রেশ ফিশ দিয়ে আমি চাচ্ছি না, আমি আমার দোকানের নাম দিয়েছি অন্য কোনো একটা নাম দিলাম, মনে করেন মাছরাঙা। সিম্পলি আমি আমার দোকানের নাম দিয়েছি মাছরাঙা। মাছরাঙাকে আমি ব্র্যান্ড বানাতে চাচ্ছি বাংলাদেশে, যাতে মাছরাঙা নামটা শুনলেই সবাই বুঝতে পারে যে মাছরাঙা হচ্ছে একটা ফিশ কোম্পানি যারা কিনা ফিশ সাপ্লাই করে টোটাল ঢাকাতে। সেটা বোঝা গেছে? সেই ক্ষেত্রে কিন্তু আবার ভিউটা আলাদা, কারণ সেই ক্ষেত্রে আপনি ব্র্যান্ড তৈরি করতে চাচ্ছেন একটা নামকে, সেই ক্ষেত্রে কিন্তু আপনি কিওয়ার্ড বেস আপনি করে নিচ্ছেন না কোনো ডোমেইন। এখন এই ক্ষেত্রে যেটা আমি সাজেস্ট করি, যদি সম্ভব হয় কিওয়ার্ড বেস যদি নিতে পারেন, কিওয়ার্ড বেস নেন, এটা ভালো। কারণ কিওয়ার্ড বেস নিলে সুবিধা যেটা হবে যে আপনার সহজে র‍্যাঙ্কিং এ আসা যাবে, এবং এই ক্ষেত্রে র‍্যাঙ্কটা হেল্প করে কিওয়ার্ড বেস নিলে। মেক ইওর ডোমেইন নেম সিম্পল এন্ড ইজি টু সে, এটা হচ্ছে আরেকটা বিষয়। আমরা ডোমেইন নেম মানে কি জানি? একটা নির্দিষ্ট আইপি, তাই না? আইপিটা উল্লেখ করি না কেন? কারণ ওটা মনে রাখা কঠিন। সেম ভাবে যদি ডোমেইন নেম আপনি হিজিবিজি একটা কিছু নেন, ওটা কি মনে রাখা কঠিন না? সো ডোমেইন নেম এমন হওয়া উচিত যেটা মানুষ সহজে মনে রাখতে পারবে, সহজে উচ্চারণ করতে পারবে। এমন কোন দাঁত ভাঙা নাম হবে না যে নাম উচ্চারণ করতে গেলে আমার 3 বার ওটাকে দেখতে হবে, পড়তে হবে বারবার, ঠিক আছে? ডোমেইন নেম অলওয়েজ ইউজার ফ্রেন্ডলি করবেন, মানে যেটাকে কিনা আপনি সহজেই পিপল দেখবে, পড়বে, বুঝবে, এই টাইপের যেন ডোমেইন নেম সিলেক্ট করতে পারেন। ট্রাই টু চুজ .com ডোমেইন নেম। একটা কথা একটু নরমালি বলি, যে লোকের ডোমেইন হোস্টিং কি কোনো আইডিয়া নাই, ডোমেইন কি, হোস্টিং কি, এসব বিষয়ে কোনো ধারণা নেই, তারপর যদি তাকে বলা হয় www.abc.com, তখন কি সে কি বোঝে? একটা ওয়েবসাইট বোঝে না? কেন বোঝে? ওই যে পরে .com কথাটা আছে। আর মজার বিষয়, গুগলও .comটাকে সবচেয়ে বেশি পছন্দ করে।
গুগল সবচেয়ে বেশি লাইক করে .com কে, এইটাকে বলা হয় TLD, টপ লেভেল ডোমেইন। টপ লেভেল ডোমেইন হচ্ছে .com, .org, .net, এই তিনটা হচ্ছে গুগলের টপ লেভেল ডোমেইন। তার মধ্যে অলওয়েজ প্রেফারেবল হবে .com। কিপ ইট শর্ট এন্ড মিনিংফুল, এর তো একই কথা যে আপনার এটাকে যেটা বললাম শর্ট রাখার চেষ্টা করবেন এবং এটা মিনিংফুল রাখার চেষ্টা করবেন। সো আমরা একটা ডোমেইন কিনতে গেলে কোন কোন বিষয়গুলো দেখবো এখন ক্লিয়ার। ডোমেইন নেম সিলেকশন প্রসেসটা আমরা দেখলাম যে কিভাবে আমরা একটা ডোমেইন নেম সিলেক্ট করব। EMD অলরেডি যেটা বলেছি আমি আপনাদেরকে, এক্সাক্ট ম্যাচ ডোমেইন বলে দিয়েছি। এই যে ম্যাথ কার্ডস সে অ্যানাউন্স করছিল টুইটারে, তার চ্যাটের মাধ্যমে টুইটারে একটা টুইট করছিল সে, Google is going after low quality exact match domains EMD to ensure they do not rank well in the Google search result। সে এইটা টুইট করছিল। কেন করছিল? যারা লং টেল যারা এক্সাক্ট ম্যাচ ডোমেইন পায় না তাদের মাথায় হাত তুলে সান্ত্বনা দেওয়ার জন্য, জাস্ট এইটা, আর কিছুই না। সো এক্সাক্ট ম্যাচ ডোমেইন এর ভ্যালু আছে, ভ্যালু থাকবে এবং অবশ্যই এটার প্রেফার করবেন আপনারা যদি পান। সো কিওয়ার্ড রিসার্চ করার জন্য আমরা কি করতে পারি? গুগল কিওয়ার্ড প্ল্যানার যেটা আছে গুগলের, আমরা গুগলের কিওয়ার্ড প্ল্যানার ইউজ করতে পারি। আমরা জাস্ট ব্রেইনস্টর্মিং করে আমরা সামান্য কিছু কিওয়ার্ডের আইডিয়া বের করছিলাম, তাই না? 20টা বা 25টা এই পর্যন্ত করেই বসে আছে, আমরা কিন্তু আর কিছুই আগাইনি। সো আমাদের বাকি আইডিয়াগুলো জেনারেট করতে হবে। কোথা থেকে পাবো? শুধুমাত্র আমি তো খাতায় লিখছিলাম, কিন্তু আমি কিন্তু জানি না যে ওই কিওয়ার্ডের কম্পিটিশন কেমন ছিল, জানি না ওই কিওয়ার্ডের সার্চ ভ্যালু কত, ওই কিওয়ার্ডের মাসে কেউ সার্চ করে কি করে না আদৌ এটাও তো জানি না। এই জিনিসগুলো জানতে হলে আমাকে গুগল কিওয়ার্ড প্ল্যানারে যেতে হবে। কিওয়ার্ড রিসার্চ এন্ড সিলেকশন, কিওয়ার্ড রিসার্চ এন্ড সিলেকশন প্রসেসটা আমি আপনাদেরকে দেখাইছি। এই যে এখান থেকে রিসার্চ করার পরে সিলেকশন প্রসেস হবে এটা, যে হাই কম্পিটিটিভ কিনা লো কম্পিটিটিভ কিনা এইগুলো দেখে সিলেকশন প্রসেস হবে এইটা। গুগল সার্চ অপারেটর, গুগলের সার্চ অপারেটর আমরা দুইটা শিখছি, একটা হচ্ছে অল ইন টাইটেল, একটা হচ্ছে অল ইন ইউআরএল। এইভাবে ইন টাইটেল, ইন ইউআরএল এরকম আরো কয়েকটা আছে, কিন্তু ওগুলো ইউজ করার কোনো দরকার হয় না। আমরা জেনারেলি এই একটা ইউজ করি, অল ইন টাইটেল, অল ইন ইউআরএলটা খুব বেশি ইউজ করি না, কিন্তু তারপরেও আমি ইউজ করি কিওয়ার্ড রিসার্চের ক্ষেত্রে, কারণ এটা দরকার। কিন্তু ইউজটা করি না এই একটা কারণে, ক্যাপচা দিতে দিতে জান বের হয়ে যায়, এই একটা কারণে খুব ঝামেলা মনে হয়, পেইনফুল আর। অ্যাঙ্কর টেক্সট, এটা একটা ইম্পর্টেন্ট পয়েন্ট। অ্যাঙ্কর টেক্সট বলতে আমরা যেটা বুঝি, আপনারা দেখছেন না অনেক সময় কোন একটা ওয়েবসাইটে গেলে নির্দিষ্ট একটা লেখার উপরে না মাউস নিয়ে গেলে হাত দেখা যায়, ক্লিক করলে একটা পেজ থেকে আরেকটা পেজে চলে যায়। এই যে সিস্টেমটা, এটা হচ্ছে অ্যাঙ্কর টেক্সটের মাধ্যমে করা হয়। এই সিস্টেমটা করা হচ্ছে অ্যাঙ্কর টেক্সটের মাধ্যমে। এই যে জিনিসটা করে এটাকে বলা হয় অ্যাঙ্কর টেক্সট। অ্যাঙ্কর টেক্সট মানে হচ্ছে নির্দিষ্ট একটা কিওয়ার্ড উপরে দেখাবে, ব্যাকএন্ডে একটা ব্যাকলিংক দিয়ে দিবে, একটা লিংক দিয়ে দিবে। ওই লিংকে আপনি যখন ক্লিক করবেন, ক্লিক করলে আপনাকে ওই পেজে নিয়ে যাবে। যেমন সাধারণত এটা এরকম থাকে, যে কোনো একটা ফাইল ডাউনলোড করতে যাচ্ছি আমরা, বলে ক্লিক হেয়ার, ক্লিক হেয়ারে ক্লিক করলে আমাদের কিন্তু আরেকটা অন্য একটা পেজে নিয়ে যায়, কিন্তু আমরা কিন্তু দেখি ক্লিক করছি ক্লিক হেয়ারের উপরে। সো এই টাইপেরটা হচ্ছে অ্যাঙ্কর টেক্সট। অ্যাঙ্কর টেক্সটে যদি একটা এক্সাম্পল আমরা দেখি, মনে করি কি ব্যাপার, সাইডে স্পিড অবস্থা এখানে। এই আর্টিকেলটা, এই আর্টিকেলে দেখেন এই যে একটা লেখা না, এই লেখার উপরে কি আমি যদি ক্লিক করি, দেখেন কি হয়। ক্লিক করলাম, সে আমার কি এই পেজে নিয়ে গেছে না? আমি তো ছিলাম এই পেজে, ক্লিক করার পরে সে আমাকে নিয়ে গেছে এই পেজে। এবং মজার বিষয় হচ্ছে
আমি যখন ক্লিক করি, ক্লিক করার আগে কিন্তু এই দেখেন একটা হাত চিহ্ন চলে আসে। সেম ভাবে এই একটা লেখা, যেখানে গেলে একটা হাত চিহ্ন চলে আসছে এবং এটা ক্লিক করলে চলে যাবে আরেক পেজে। এখন আবার জিজ্ঞেস করেন না স্যার এটা কাটা আসছে কেন, আগেই বলছে এটা জিজ্ঞেস করেন না, পরে এগুলো পরে আসবে, এটা আপনাদের কাটা থাকবে না, সমস্যা নেই। আচ্ছা, এই যে বিষয়টা অ্যাঙ্কর টেক্সট মানেই কিন্তু এখন আবার এটা মিন করেন না যে অ্যাঙ্কর টেক্সট মানে এই যে এরকম একটা কাটা চিহ্ন দেওয়া থাকবে, এটা না কিন্তু। হ্যাঁ, অ্যাঙ্কর টেক্সট মানে হচ্ছে নরমাল টেক্সট থাকবে, ওই টেক্সটের উপরে ক্লিক করলে আপনাকে সে নিয়ে যাবে ডিফারেন্ট একটা পেজে নিয়ে যাবে, এটাই হচ্ছে অ্যাঙ্কর টেক্সট। হ্যাঁ, অ্যাঙ্কর টেক্সট হচ্ছে একটা লিংকেবল একটা কিওয়ার্ড, যেটাতে একটা লিংক দেওয়া থাকবে। আচ্ছা, সাধারণত অ্যাঙ্কর টেক্সট করা হয় কিওয়ার্ড বেস করে, ম্যাক্সিমাম এটা করা হয় কিওয়ার্ড বেস করে অ্যাঙ্কর টেক্সট করা হয়। মানে আপনার একটা পেজের জন্য, আমার একটা পেজ আছে, ওই পেজে মনে করি আমি এই যে যেটা বললাম ফ্রেশ ফিশ ইন ঢাকা, এই নিয়ে আমি একটা আর্টিকেল লিখছি। এই আর্টিকেলের মাঝে কোথাও একটা ফ্রেশ ফিশ এই নিয়ে একটা অ্যাঙ্কর টেক্সট করেছি, ওইখানে ক্লিক করলে আর একটা ফিশ রিলেটেড পেজে চলে যায়। অ্যাঙ্কর টেক্সট যখন করবেন মাথায় অবশ্যই রাখবেন, অ্যাঙ্কর টেক্সট যখন করবেন অন্য যে পেজের সাথে আপনি লিংক আপ করছেন ওই পেজের সাথে এই পেজের যে টার্মটা দিয়ে অ্যাঙ্কর টেক্সট করলেন বিষয়বস্তু সেম হতে হবে, রিলেভেন্সি মেইনটেইন করে হতে হবে। বিষয়টা এরকম না যে আপনি এখানে দেখাচ্ছেন যে লিপস্টিক লেখা আছে, লিপস্টিকে ক্লিক করেছে, তাকে নিয়ে গেছেন ব্যানানার পেজে, এটা যেন না হয়। ওকে, বিষয়টা এটা অবশ্যই না। আমি বলে না স্যার দুটো সেমই আসে, প্রায় সেম আসে না, দুটো তো টোটাল ডিফারেন্ট। ওকে, সো এখন কথা হচ্ছে অ্যাঙ্কর টেক্সট যখন করবেন পেজের মধ্যে রিলেভেন্সি মেইনটেইন করে করতে হবে। অ্যাঙ্কর টেক্সট, সো অ্যাঙ্কর টেক্সট বোঝা গেছে, আমরা ডিটেইলস এক্সাম্পল পরে দেখব। হ্যাঁ, জাস্ট অ্যাঙ্কর টেক্সট কি এটা বুঝে রাখেন, কারণ আমরা যখন প্র্যাকটিক্যাল কাজে যাব তখন এগুলো সব দেখব। স্যার উইকিপিডিয়ায় যেগুলো থাকে, যে উইকিপিডিয়াতে যা করা থাকে প্রত্যেকটা লিংকে বলতে গেলে ওয়ার্ডে ওয়ার্ডে অ্যাঙ্কর টেক্সট করা থাকে, ক্লিক করলে ওদের একটা পেজে ডিফারেন্ট নিয়ে যায়। ওদের যেটা করা থাকে ওটা হচ্ছে ইন্টারনাল লিংকিং করা থাকে, ওদের এটাকে বলা হয় ইন্টারনাল লিংকিং। তার মানে আপনি ওদের একটা পেজে ক্লিক করলে, জীবনে আপনি কেউ দেখছেন উইকিপিডিয়ার লেখায় ক্লিক করে অন্য কোনো সাইটে নিয়ে গেছে? অলওয়েজ কিন্তু উইকিপিডিয়া আর একটা পেজে নিয়ে যায়, এটাকে বলা হয় ইন্টারনাল লিংকিং, মানে নিজেরই সাইডের দুইটা ডিফারেন্ট পেজের সাথে লিংক করছে, এটাই অ্যাঙ্কর টেক্সটের মাধ্যমে করছে। অ্যাঙ্কর টেক্সট দুই ধরনের হতে পারে, মানে দুই ভাবে লিংক করতে হয়, একটা হচ্ছে ইন্টারনাল লিংকিং আর একটা এক্সটার্নাল লিংকিং। যেটা হচ্ছে আমার সাইড থেকে ক্লিক করলে আমার সাইড থেকে বের হয়ে আরেক সাইডে চলে যাবে। হাউ টু ইউজ অ্যাঙ্কর টেক্সট ইফেক্টিভলি, এতক্ষণ যা বলছি এই কথাগুলোই আরেকবার রিপিট করা, একটু পড়ে দেই। Your anchor text keyword and the target page should be relevant, যে কথাটা বলেছিলাম যে অ্যাঙ্কর টেক্সটে যে কিওয়ার্ডটা দিয়ে অ্যাঙ্কর টেক্সট করবেন, যে পেজের সাথে অ্যাঙ্কর টেক্সট করছেন, লিংক আপ করছেন, অবশ্যই রিলেভেন্সি মেইনটেইন করে হতে হবে, পেজ দুটার বিষয়বস্তু সেম হতে হবে। Try to use anchor text with highly related and ranked page, আপনাকে বলা হচ্ছে আপনি যখন অ্যাঙ্কর টেক্সট করবেন ট্রাই করেন অ্যাঙ্কর টেক্সটটা আপনার রিলেভেন্ট পেজের সাথে করতে, এবং অবশ্যই ওই যে পেজের সাথে করছেন পেজটা যেন একটু অথরিটি লেভেলের পেজ হয়। সেটা হচ্ছে এরকম, আমি নিজে দেখা যাচ্ছে এটা হচ্ছে আমরা এরকম হয় ভার্সিটি লাইফে বা কলেজ লাইফে স্কুল লাইফে এটা করে থাকি অনেকে, যে নিজেরা দেখা যাচ্ছে একটু লো ফ্যামিলি থেকে বিলংস করি আমরা, আমি নিজে দেখা পার্সোনাল লো ফ্যামিলি থেকে বিলংস করি, কিন্তু দেখা যাচ্ছে আমি যখন আমার ফ্রেন্ড সার্কেলের সাথে মিশি আমি ওইখানে একটু চেষ্টা করি হাই র্যাঙ্ক লোকের সাথে মিশতে। কেন? কারণ তাদের সাথে মিশলে হয়তো আমি একটা এক্সট্রা সাপোর্ট পাবো, এক্সট্রা বেনিফিট পাবো কিছু, অথবা অ্যাটলিস্ট কিছু নাও তাদের হাই কালচার ওয়েতে হয়তো আমি একটু নিজেকে পরিচিত করতে পারবো। এই জন্য সো বিষয়টা এরকম বলা হয় পেজের ক্ষেত্রে যে তুমি যেসব পেজের সাথে লিংক করবা এইখানেও সেম ট্রাই করবা একটু অথরিটি লেভেলের পেজের সাথে লিংক করতে, যাতে কিনা তুমি ওদের সাথে লিংক আপে থেকে তোমার অথরিটিটাও একটু বাড়াতে পারো। বোঝা গেছে? ওকে, vary your anchor text, mix it with internal and external links। আমি কেবলমাত্র বলেছিলাম যে ইন্টারনাল লিংকস এবং এক্সটার্নাল লিংকস। ইন্টারনাল লিংকস কোনটা? আমি আমার নিজের সাইডেরই দুইটা ডিফারেন্ট পেজের সাথে যখন লিংক করব ওটা হচ্ছে ইন্টারনাল লিংক, আর আমি আমার সাইডের থেকে বের হয়ে যে অন্য একটা সাইডের লিংকে যখন দিব ওটা হচ্ছে এক্সটার্নাল লিংক। আমরা দুটোই দেখব প্র্যাকটিক্যাল করে। তারপর হচ্ছে ডোন্ট অলওয়েজ ইউজ ইওর বেস্ট কিওয়ার্ড অ্যাজ অ্যাঙ্কর টেক্সট। এই কথাটা একটু
এখন সম্পূর্ণ বুঝবেন না, একটু মাথার উপর থেকে যাবে কিছুটা। সেটা হচ্ছে এখানে বলা হচ্ছে যে আপনি সব সময় আপনার মেইন যে কিওয়ার্ডটা, ওই মেইন কিওয়ার্ডটাকে দিয়ে অ্যাঙ্কর টেক্সট করবেন না। এটা বলা হয় একটা কারণ আছে। কারণ কি, গুগলকে তাহলে ফোর্স করে বলা হয় যে দেখো তুমি এইটাই হচ্ছে আমার টার্গেটেড কিওয়ার্ড। বারবার যদি আমি একই মেইন কিওয়ার্ডটাকে, যেমন আমার ফ্রেশ ফিশ যদি আমার কিওয়ার্ড হয় টার্গেটেড, আমি যদি আমার একই পেজ থেকে বারবার ফ্রেশ ফিশ দিয়ে লিংক করতে থাকি, অ্যাঙ্কর টেক্সট করতে থাকি, তাহলে গুগলকে একটু ফোর্স করা হচ্ছে যে তুমি দেখো এইটা হচ্ছে আমার মেইন টার্গেট কিওয়ার্ড, যেটা ঠিক না। এই কারণে মাঝে মাঝে আমি এমন করতে পারি, ফ্রেশ ফিশ দিয়ে একবার লিংক করলাম, আরেকবার লিংক করলাম যে ক্লিক হেয়ার দিয়ে করলাম, ক্লিক হেয়ার ক্লিক করলে সে চলে গেল ওই পেজে। সো এইভাবে করে ডিফারেন্ট করে এটা করতে হয়। কখনো আপনার মেইন কিওয়ার্ড দিয়ে সব সময় অ্যাঙ্কর টেক্সট করতে হয় না, এটা নিয়ম না। After the update Google, আচ্ছা ওটা মেইন কিওয়ার্ড দিয়ে এগুলো সমস্যা মেইন কিওয়ার্ড দিয়ে করলে সমস্যা হচ্ছে এরকম যে আপনি বারবার একটা সার্চ ইঞ্জিনকে ফোর্স করছেন, ওদের বলছেন, মানে বিষয়টা এরকম যে এই ক্লাসের মধ্যে মনে করেন দুটো স্টুডেন্ট আছে ভালো, দুটো স্টুডেন্ট ভালো, আমি বুঝলাম যে দুটো স্টুডেন্ট ভালো আছে, আমি প্রত্যেক ক্লাসে এসেই তাদেরকে বেস্ট বলছি যে হ্যাঁ আপনারা দুজন ভালো হয়, দেখেন আপনারা ওনাদের মতো হন, ওনাদের মতো হওয়ার চেষ্টা করেন। আর সবাই যা আছে তাদের বোরিং লাগে না, একটু তাদের ভ্যালু কম দেওয়া হচ্ছে না এখানে। তার মানে আপনার পেজের মধ্যে আমি দুটো ওয়ার্ডকেই শুধু ভ্যালু দিচ্ছি, আদার্স কাউকে কিন্তু ভ্যালু দিচ্ছি না। গুগল যখন এই জিনিসটা দেখে, যেমন তাই সে বলছে যে তুমি তাহলে তাদেরকে হিউমিলেট করছো, এই জিনিসটা ঠিক না। বুঝা গেছে? আমি একটা জিনিস খুব ইজি ভাবে বলি, এসইওটাকে সবসময় বাস্তব লাইফের সাথে মেশাবেন। বাস্তব লাইফে যেভাবে আমরা কাজ করি সেম ভাবে চিন্তা করবেন, এসইওর প্রত্যেকটা টার্ম দেখবেন খুব ইজি, তাহলেই মনে রাখতে পারবেন। তাহলে কিন্তু ওইভাবে যে চিন্তা করেন, এই ভাষায় চিন্তা করতে যান, মাথা আউলে যাবে, এই কাজটা করেন না। After the update, Google is looking much closer at backlinks now. Google is looking at not only the anchor text of each link, but how natural the anchor text appears. এই কথাটা যদি প্র্যাকটিক্যাল করি তাহলে একটু ভালো বুঝতে পারতেন। তারপর একটু বলি, সেটা হচ্ছে গুগলের অনেক আপডেট আসছে, গুগল হিউজ পরিমাণে গুগল আপডেট আসছে। এটা হচ্ছে গুগল অ্যালগরিদমিক আপডেট আসে, সার্চ অ্যালগরিদমিক আপডেট আসে। যেমন পেঙ্গুইন পান্ডা, আমরা এই দুটো নিয়ে মেইনলি ফোকাস করব, পেঙ্গুইন পান্ডা নিয়েই আমরা ফোকাস করব, যেহেতু এসইও করছি আমরা, আমাদের এই দুটোই টার্গেট থাকবে। ওইগুলো কি পরে জানবো। এখন কথা হচ্ছে অ্যাঙ্কর টেক্সট করার সময় যেন বলা হচ্ছে যে গুগল খুব ভালো করে এইসব লিংক গুলো ফলো করে, তুমি যার সাথে লিংক করছো এগুলো খুব ভালো করে সে ফলো করে, খুব ভালো করে এগুলো দেখে সে। সো লিংক করার সময় তোমার উচিত এগুলো ন্যাচারাল ওয়েতে লিংক করা। তোমার যেন এগুলো মনে হয় যে না, এমন না যে এইখানে তোমার লিংক করার দরকার নেই, শুধু শুধু তুমি একটা ইচ্ছা করে লিংক বসাই দিছো, এইটা যেন না হয়। যে আমার একটা পেজ আছে, পুরো একটা কন্টেন্ট আমি লিখছি, একটা বিশাল একটা কন্টেন্ট লিখছি, আমার দরকার নেই কোনো কন্টেন্ট থেকে একটা অ্যাঙ্কর টেক্সট করার, কোনো দরকার নেই, না করলেও চলছে। কিন্তু আমি যদি এখানে ইচ্ছা করে করি যে না, যেহেতু আমি জানি অ্যাঙ্কর টেক্সট করলে গুগল ওই কিওয়ার্ডটাকে এক্সট্রা প্রেফার করবে, এই জন্য যদি আমি ইচ্ছা করে দরকার নেই তারপরেও যদি করি, এটা ঠিক না। গুগল বলছে যেখানে তোমার প্রয়োজন হবে অ্যাঙ্কর টেক্সট করার, অনলি তুমি সেখানেই করো, আদারওয়াইজ তুমি অ্যাঙ্কর টেক্সট করো না, তা করার দরকার নেই। ওকে, সো অ্যাঙ্কর টেক্সটে কি বোঝা গেছে? ওকে, কিওয়ার্ড ডেনসিটিটা হচ্ছে বাংলা ভাষায় বলতে গেলে কিওয়ার্ডের ঘনত্ব, তাই না? আমার একটা পেজকে টার্গেট করেছি ফ্রেশ ফিশ নিয়ে, আমি একটা আর্টিকেল লিখছি 1000 ওয়ার্ডের, তার মধ্যে ফ্রেশ ফিশ ওয়ার্ডটা কিওয়ার্ড ডেনসিটি অনুযায়ী যদি চিন্তা করি, এখানে বলা আছে যে 1 to 3% হওয়া উচিত। 1 to 3% মানে কি আসে? 100 তে 3 বার, 3% যদি ধরি 100 তে 3 বার। 1000 ওয়ার্ডের একটা আর্টিকেল হলে তার মানে কয়বার আসে? 30 বার। আচ্ছা, এখন আপনি চিন্তা করেন তো, আমি একটা কন্টেন্ট লিখেছি 1000 ওয়ার্ডের, তার মধ্যে 30 বার ফ্রেশ ফিশ, এই কথাটাকেই বারবার লিখছি আমি, কেমন শোনাবে? ভালো শোনায়? কখনো ভালো শোনায় না। তার মানে এই যে কথাটা আছে এখানে, এই কথাটা না একদম হুবহু আমি পক্ষপাতী না, এই কথাটা আসলে আমি একবারে মানে করতে পারি না। এই কথাটা আমি যেভাবে প্রেফার করি, সোজা কথা, আমি যদি কোনো কন্টেন্ট লিখি, একটা 1000 ওয়ার্ডের যদি কন্টেন্ট হয়, 1000 ওয়ার্ডের কন্টেন্টের মধ্যে সর্বোচ্চ আপনি আপনার একটা কিওয়ার্ডকে, ফ্রেশ ফিশ, এই কিওয়ার্ডটা হুবহু যেমন আছে সেরকম সর্বোচ্চ গেলে 3 বার আনতে পারবেন।
হুবহু ফ্রেশ ফিশ, হুবহু ফ্রেশ ফিশ যেমন আছে সর্বোচ্চ গেলে 3 বার ইউজ করতে পারবেন, এর বেশি করেন না। পারবেন না তা না, করতে পারেন, কিন্তু এটা ঠিক হবে না। এটা করলে সেটা কিওয়ার্ড স্টাফিং পর্যায়ে চলে যায়। বোঝা গেছে? কিওয়ার্ড স্টাফিং কি বলবো, এখন ওটা আসেনি, ওটা বলবো। সো আমরা ট্রাই করবেন 1000 ওয়ার্ডের যদি কোনো আর্টিকেল লিখেন তাহলে তার মধ্যে সর্বোচ্চ গেলে আপনার মেইন কিওয়ার্ডটাকে 3 বার ইউজ করতে, অনলি 3 বার, এর বেশি না। তবে এই যে 3 বার ইউজ করবেন তার ভিতরে একবার অবশ্যই প্রথম লাইনে, এইটা মাস্ট। এই জিনিসটা অবশ্যই মাথায় খেয়াল রাখেন। আপনি যে সেন্টেন্সটা লেখা শুরু করছেন, আর্টিকেলটা লিখছেন, আর্টিকেলের ঠিক প্রথম লাইনে যেন আপনার মেইন কিওয়ার্ডটা থাকে এবং সেটা যেন ন্যাচারাল ওয়েতেই থাকে, এমন না ফোর্স করে বসিয়ে দেওয়া হচ্ছে কিওয়ার্ডটাকে, এমন যেন না হয়। একটা ন্যাচারাল সেন্টেন্স লিখছেন তাতেই যেন ওই লেখাটা মেইন কিওয়ার্ডটা চলে আসে। বিষয়টা বোঝা গেছে সবার? আমি আরেকবার বলছি, আমি একটা আর্টিকেল লিখছি 1000 ওয়ার্ডের, আমার টার্গেটেড কিওয়ার্ড হচ্ছে সেখানে যে ফ্রেশ ফিশ নিয়ে যদি কেউ আমাকে গুগলে সার্চ করে সে যেন আমার আর্টিকেলটা র‍্যাঙ্কে পায়। আচ্ছা, এই যে র‍্যাঙ্কিং এ আনাটা, এইটাকে আমি তখনই পসিবল হবে যখন আমি ঠিকভাবে পেজগুলো অপটিমাইজ করব। আর এই অপটিমাইজ করার মধ্যে একটা রুলস হচ্ছে এটা যে আপনি আপনার এই কিওয়ার্ডটাকে, মেইন টার্গেটেড কিওয়ার্ডটাকে একদম লেখার, আপনার 1000 যে ওয়ার্ড লিখছেন এর ফার্স্ট যে লাইনটা শুরু করবেন লেখাটা, ফার্স্ট লাইনের মধ্যে যেন অবশ্যই একবার হলে আপনার মেইন কিওয়ার্ডটা আনবেন। বোঝা গেছে এবার? ওকে। আর বাকি 2 বার আপনার যেখানে ইচ্ছা আপনি ইউজ করেন, কোনো সমস্যা নাই, কিন্তু অবশ্যই লেখার ফার্স্ট লাইনের মধ্যে একবার আনবেন এটা, এবং সেটা যেন ন্যাচারাল ওয়েতেই আসে, এমন যেন না হয় যে ফোর্স করে আনছেন, এরকম যেন না হয়। আচ্ছা, তবে এমন কি হতে পারে না যে ফ্রেশ ফিশ এই কিওয়ার্ডটাকে আমি যেহেতু এই দিয়ে লিখছি বারবার আমাকে মানে উচ্চারণ করা দরকার হতে পারে। যদি এরকম মনে হয় যে না বারবার আমাকে ফ্রেশ ফিশের মানে 3 বার লিখছি আমি, কিন্তু আমাকে আরো 4 বার লেখার দরকার, তখন কি করবেন? তখন যেটা করবেন এর এলএসআই ভার্সন ইউজ করেন, ফ্রেশ ফিশের এলএসআই ভার্সন ইউজ করেন, অথবা এইটাকে মডিফায়ার্স কিওয়ার্ড হিসেবে ইউজ করেন। মডিফায়ার্স কিওয়ার্ড কি ছিল? আগে পরে কিছু অ্যাড করে। আর এলএসআই কি ছিল? আমি এটাকে সিনোনিমাস ভার্সনে যে করব। সো তাহলে কি হবে? গুগল দেখছে যে না সেম ভাবে ইউজ করছি না, কিন্তু মিনিং কিন্তু সেম, ইউজ করছে ডিফারেন্ট ওয়েতে, কিন্তু মিনিংটা আমার সেমই থাকছে। না, 1000 ওয়ার্ডের মধ্যে সেম এক্সাক্ট কিওয়ার্ডটাকে 3 বারের বেশি দেয়া আমি সাজেস্ট করি না। 3 বারে কি লিংক থাকবে? না না না, লিংক একবারও থাকার কথা বলছি না আমি শুধু জাস্ট বলছি কিওয়ার্ড প্লেসমেন্টের কথা, লিংকের কথা এখন না, লিংক পরে চিন্তা। আমি শুধু বলছি লিংক তো তখনই দিব যখন পসিবল দেয়, যখন দেয় তখন আমি এখন লিংকের কথা বলছি না। আমি শুধু বলছি যে ট্রাই করবেন 1000 ওয়ার্ড একটা আর্টিকেল লিখছেন আপনি, তার মধ্যে একটা মেইন কিওয়ার্ড তো আছে, ওই কিওয়ার্ডটাকে সর্বোচ্চ 3 বার আপনি আনতে পারেন, এর বেশি আনেন না, এটা ঠিক না। তবে এক্সপার্টদের কথা অনুযায়ী চিন্তা করলে এক্সপার্ট কথা অনেক ভ্যারি করে। আরেকজন এক্সপার্ট হয়তো বলবে যে না আমি বলছি 10 বার আনতে পারো, আরেকজন এক্সপার্ট হয়তো বলতে পারে না আমি না 10 বার সার্চ করি, আমি বলি 5 বার তুমি দাও। এটা হচ্ছে ভ্যারি করে, এক একজনের এক একটা মত, ঠিক আছে? সো কখনোই আমার মতে আমি এটা বলি যে আমার কাছে বেস্ট হচ্ছে এটা 3 বারের বেশি ইউজ করা ঠিক না। 3 বারের বেশি যদি ইউজ করতেই হয় আপনি এলএসআই ভার্সন ইউজ করেন, এর সিনোনিমাস কিওয়ার্ড আনেন, অথবা এটাকে আপনি যেটা বললাম মডিফায়ার্স কিওয়ার্ড হিসেবে ইউজ করেন, তাহলে এটাকে আপনি ইউজ করেন বারবার, কয়েকবার 4-5 বার বেশি ইউজ করতে পারবেন। আর অবশ্যই একটা জিনিস মাথায় রাখবেন, সেটা হচ্ছে ফার্স্ট লাইনে একবার যেন আমার কিওয়ার্ডটা আসে, মেইন কিওয়ার্ডটা এইটা। ওকে, তো কিওয়ার্ড ডেনসিটি হচ্ছে এটা। কিওয়ার্ড ডেনসিটি চেকার কিছু আছে, যদিও এগুলো ইউজলেস, এগুলো আমরা ইউজ করি না, কারণ কিওয়ার্ড ডেনসিটি আমরা তো নিজেরাই হিসাব করে দিচ্ছি, সো এগুলো ইউজ করার কোনো দরকারই হয় না। টেক্সট মডিফায়ার্স, এটা একটু ইম্পর্টেন্ট। সার্চ র্যাঙ্কিং এর ক্ষেত্রে এটা কোনো ভ্যালু নাই। টেক্সট মডিফায়ার্স এর সার্চ র্যাঙ্কিং এর ক্ষেত্রে কোনো ভ্যালু নাই। ইভেন অনেক এসইও এক্সপার্ট বলেন যে টেক্সট মডিফায়ার তুমি ইউজ করো না, এটা ইউজ করা ঠিক না। টেক্সট মডিফায়ার্স মানে কি? আমরা অনেক লেখাকে বোল্ড করে দিচ্ছি, ইটালিক করে দেই, আন্ডারলাইন করে দেই না, এইগুলো হচ্ছে টেক্সট মডিফায়ার্স। সো টেক্সট মডিফায়ার্স হিসেবে আমরা কেন ইউজ করি? আর অ্যাকচুয়ালি টেক্সট মডিফায়ার্স কেন ইউজ করি? আমরা যে ট্রাফিকটা আছে ট্রাফিকের দৃষ্টি আকর্ষণ করার জন্য, তাই না? টেক্সট মডিফায়ারটা ইউজ করি, যে সব লেখা এক মাঝখানে হট করে একটা জায়গায় বোল্ড করে দিয়েছি, ট্রাফিকের দৃষ্টি কিন্তু অবশ্যই ওই জায়গাটা বেশি পড়বে।
এখন কথা হচ্ছে টেক্সট মডিফায়ার্সটা যে কারণে আমরা ইউজ করলাম, যে আপনি যদি একটা লেখার মাঝে হঠাৎ করে বোল্ড ইউজ করেন, ইটালিক ইউজ করেন, তার মানে আপনি ট্রাফিককে বাধ্য করছেন তুমি এইখানটা ফোকাস করো। এইটা আবার অনেক এসি এক্সপার্ট যারা তারা পছন্দ করেন না। তারা বলে কেন, যে তুমি কেন ট্রাফিককে ফোর্স করবা ওই জায়গাটা স্পেশাল ভাবে দেখো, কেন তুমি কেন এটা ফোকাস করবা, এটা ঠিক না। এটাতে অনেক সময় যে ভিজিটর আছে তার ভিজিটর মনে করেন পড়ছে একটা লেখার উপর পড়ে যাচ্ছে, সে পড়তে 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 হঠাৎ করে দেখবে ইটালিক, তখন চোখ এরকম থাকবে, হঠাৎ করে চোখটা বড় হয়ে যাবে, কারণ তার এক্সপ্রেশনটা চেঞ্জ হয়ে যাবে। কিন্তু সো এই যে জিনিসটা হতে পারে এটাতে তার ভালো নাও লাগতে পারে, এটা হচ্ছে ইউজার টু ইউজার ভ্যারি করে। কারো কাছে ভালো লাগে টেক্সট মডিফায়ার ইউজ করলে লেখাটা হয়তো স্টাইলিশ হয়, কারো কাছে ভালো মনে করে না, কেউ মনে করে যে না এর কোনো দরকার নেই। তবে বর্তমানে যেটা আসছে টেক্সট মডিফায়ার্স এর কোনো র‍্যাঙ্কিং ভ্যালু নাই, এটা র‍্যাঙ্কিং এ কোনো হেল্প করে না। কিন্তু ওই যেটা বললাম, আপনার যদি মনে হয় যে না আমি আমার হেডিং গুলোকে একটু বোল্ড করে দিই, সো ইটস আপ টু ইউ, আপনি ডিজাইন কি করবেন আপনার ঘরের, এটা আপনার ইচ্ছা, এটা আপনি করলেও করতে পারেন, না করলে সমস্যা নেই, ঠিক আছে। আচ্ছা, সো টেক্সট মডিফায়ার্স বোঝা গেছে, ওকে। এলটিকে এটা নিয়ে আমরা আগে আলোচনা করেছি, লং টেল কিওয়ার্ড, সো এটা নিয়ে আলোচনা করার মতো আর কিছু নাই, জাস্ট এটা বলে দিলাম যে লং টেল কিওয়ার্ড হচ্ছে আমাদের অবশ্যই মেইন টার্গেট কিওয়ার্ড থাকা উচিত লং টেল কিওয়ার্ড, ওকে। সো আমরা টার্গেট করব লং টেল কিওয়ার্ডগুলোকে আমরা টার্গেট করব, যাতে কিনা আমি ফার্স্টের দিকে একদম টার্গেটেড ট্রাফিক পাই আমার সাইটের জন্য। একটা কোশ্চেন, বলেন। এনকোড টেক্সটে খালি নীল কালারই হবে? কারণ অনেক সময় না না না, পাওয়া যায় আবার সবুজ। এটা ডিপেন্ড করে ওই সাইডে সে কোন টেমপ্লেট বা কোন থিম ইউজ করছে এটার উপর, এটা কোনো নীল কালার মাস্টার হবে এটা না। এলএসআই নিয়ে আমার বলা শেষ কথা। এলএসআই নিয়ে আগেই বলেছি যে এলএসআই হচ্ছে কি সিনোনিমাস কিওয়ার্ড, সোজা কথা। ল্যাটেন্ট সিম্যান্টিক ইন্ডেক্সিং এটা মনে রাখার দরকার নাই। এলএসআই হচ্ছে আমি একটা কিওয়ার্ড ইউজ করছি ওমেন্স হ্যাট, এটাকে আমি এলএসআই যদি করতে চাই তাহলে কি লেডিস পার্স, লেডিস ক্যাপ এটা দিতে পারি, ওমেন্স হ্যাট লেডিস ক্যাপ, এটা হয়ে গেল। এটা সেম মিনিং সেম থাকছে, অথচ কিওয়ার্ডটা ডিফারেন্ট হয়ে গেছে, সিনোনিমাস ইউজ করলেই হবে। গুগল ইনসাইট এটা পরে, এটা এখন না, এটা পরে দেখাবো, এটা এখন দেখাবো না। গুগল ট্রেন্ডস এটা পরে দেখাবো। আর একটা জিনিস একটু দেখাই দিই, যেহেতু আমি গুগল ট্রেন্ডস এর কথা বললাম, গুগল ট্রেন্ডসটা একটু জাস্ট দেখাই এটা কি কাজ করে। google.com/trends ইউএসএ বাদ দিই, কোন একটা টপিক আপনারা বলেন তো, যে কোনো একটা টপিক, যে কোনো একটা নিশ বলেন, কিছু একটা। ভেহিক্যাল ইন্স্যুরেন্স আর কিছু পাইলেন না। বেশি হয়। আপনারা কি স্পেসিফিক কোন নিশ পান না, সব ব্রড নিশে চলে যান? পাড়া খোয়া না। আচ্ছা আচ্ছা, টি20 আচ্ছা টি20 ওয়ার্ল্ড কাপ, হ্যাঁ আমরা টি20 ওয়ার্ল্ড কাপ লিখলাম, ওয়ার্ল্ড কাপ লিখে সার্চ করলাম, একটু খেয়াল করেন 2005 সাল থেকে 2015 সাল পর্যন্ত একটা গ্রাফ দেখাচ্ছে না? এইখানে দেখেন সবচেয়ে বেশি সার্চ করেছে 2009 এর, কখন এটা? জুনে। এইখানে আবার সবচেয়ে বেশি সার্চ করেছে 2014 সালের মার্চ মাসে। আবার রিসেন্টলি এটা হাই হচ্ছে না? 2016 মার্চে রিসেন্টলি হাই করছে না? আচ্ছা একটু খেয়াল করেন, এবার টি20 ওয়ার্ল্ড কাপ লিখে সবচেয়ে বেশি সার্চ করে নেপালে। কেউ কি চিন্তা করছেন এই জিনিসটা? কারো আইডিয়া ছিল এই জিনিসটা নেপালে সার্চ করবে টি20 ওয়ার্ল্ড কাপ লিখে? ইন্ডিয়া হবে। সেকেন্ড হচ্ছে ইন্ডিয়া, থার্ড হচ্ছে আফগানিস্তান, ফোর্থ হচ্ছে ইউএই, বাংলাদেশ নাই। সেটা বড় কথা না, বড় কথা হচ্ছে এই যে দেশগুলোর নাম আসছে, জীবনে চিন্তা করছেন এই দেশগুলো টি20 ওয়ার্ল্ড কাপ লিখে সবচেয়ে বেশি সার্চ করে?
তার মানে আমরা মনে করেন টি20 ওয়ার্ল্ড কাপ নিয়ে টার্গেট করছি, বাংলাদেশকে টার্গেট করছি, যে বাংলাদেশে মনে হেভি সার্চ করে টি20 ওয়ার্ল্ড কাপ লিখে আমি বাংলাদেশকে টার্গেট করে কাজ করা শুরু করছি। তার মানে আমার কাজকে ভুল ছিল না, আমার ডিসিশনটা আমার টি20 ওয়ার্ল্ড কাপ নিয়ে যদি টার্গেট করা উচিত, তাহলে টার্গেট কান্ট্রি হবে আমার নেপাল। সো আমি কোন নিশ নিয়ে কাজ করব, সেটা কোন দেশে হাই, সেই নিশটা কোন দেশে ভালো, সেটা ডিপেন্ড করবে এই গুগল ট্রেন্ডস থেকে। গুগল ট্রেন্ডস থেকে আমি এই আইডিয়াটা পাবো এই কিওয়ার্ডটা কোন দেশে সবচেয়ে বেশি চলে। সো এইভাবে করে আমি তাহলে টার্গেটেড কান্ট্রি চুজ করতে পারবো। বোঝা গেছে?